আচ্ছা, ফটোশপে দুইভাবে জুম করা যায়, প্রথম দিন বলছিলাম। এটা হচ্ছে ম্যানুয়ালি করা যায় কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস মাইনাস। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অথবা মাইনাস চাপেন, দেখেন মাইনাস করতেছি জুম আউট, প্লাস করতেছি জুম ইন, মানে কন্ট্রোল চেপে ধরে প্লাস মাইনাস করলে জুম ইন জুম আউট হয়। আর একটা ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি যদি চান যে আমি হাত ইউজ করবো না, শুধু মাউস দিয়ে করবো, সেক্ষেত্রে আপনাকে কোথায় যেতে হবে? ফটোশপের সেটিং, এডিট থেকে প্রিফারেন্স, এটার শর্টকাট আছে কন্ট্রোল কে। আপনি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল কে চাপেন, তাহলে দেখবেন এখানে একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে এখন এই বিষয়টা এক একটা ভার্সনে এক এক জায়গায় আছে, কিন্তু আছে, আপনাকে খুঁজে বের করতে হবে যে টুলস কোথায়। টুলস নামে একটা অপশন খুঁজে পাবেন। খুঁজে যদি টুলসও না থাকে, আপনি প্রতিটা অপশন খুঁজে দেখবেন, একটা একটা করে ক্লিক করবেন, এখানে দেখবেন অপশন আছে। আমরা তো সবাই এগুলো তো বুঝি না যে এখানে কি বলতে যাচ্ছে, আমি কি চাচ্ছি। তো যে অপশনটা সেটা হচ্ছে যে জুম উইথ স্ক্রল হুইল, এইটা খুঁজে বের করে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। এখন এটা আমার এখানে টুলসের ভিতরে আছে, আপনার ওখানে এমন হতে পারে যে জেনারেলেও থাকতে পারে, ইন্টারফেসও থাকতে পারে। তো ইন্টারফেসে থাকবে না, টুলস এইভাবে আলাদা করেই থাকার কথা। এখানে না থাক, এখানে না থাক, এইখানে থাকতে পারে। দেখা গেলো যে এইখানে আছে আমার ভার্সনে, আপনার ভার্সনটাতে এই জায়গায় আছে, আপনি এখানে টিক চিহ্ন দিয়ে ওকে দিয়ে দেন। তাহলে যেটা হবে, এখন আপনি মাউসের হুইল ঘুরাইলে জুম ইন হবে, জুম আউট হবে, আপনাকে আর কন্ট্রোল প্লাস মাইনাস ক্লিক করতে হবে না। হ্যাঁ, একবার সেটিং করলে যতদিন ফটোশপ আনইনস্টল করেন নাই ততদিন থেকে যাবে। ওইটা সে মেমোরিতে রেখে দেয়, সেভ করে রেখে দেয়। হ্যাঁ, আপনি কালকে হেডফোনের পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিছিলেন না, নীল কালার। আমি ওখানে কালার করতে বলছিলাম, আপনি তো আমি কি কালারের অপশনে গেছি এখনো? কালারের ক্লাসে যাইনি তো, আমি আপনাদেরকে কালার করতে বলছি? তাহলে আগে যাওয়ার দরকার নেই। ওগুলো সব আপনাদেরকে শেখানো হবে, এবং পারবেন না যতক্ষণ পর্যন্ত পারবেন না ততক্ষণ পর্যন্ত শেখানোই হবে। অতএব আগে না, পর্যায়ক্রমে 80 আগে পর্যন্ত, তখন আপনি পারবেন। আচ্ছা দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, আমরা ক্লাস শুরু করছি, ক্লাস শুরু হয়ে গেছে, সবাই একটু মনোযোগ দেন। আমরা গতদিন পার্সপেক্টিভ ক্রপ টুল পর্যন্ত আলোচনা করছিলাম, ঠিক আছে? তো সেই ধারাবাহিকতায় আজকে এর পরের যে টুলটা ছিল সেটা হচ্ছে স্লাইস টুল আর স্লাইস সিলেক্ট টুল। এই দুটো নিয়ে কথা বলছি, এই দুটো নিয়ে এখন আমরা কোনো কথা বলবো না, এই দুটো তেমন কোনো ব্যবহার নাই। এই দুটার একটা ব্যবহার হবে আমরা যখন HTML ইমেল সিগনেচার শিখবো, তখন এটার ব্যবহার আছে, তখন আমরা এটার ব্যবহার দেখাই দেবো, আর কোনো ব্যবহার নেই। এরপরে চলে আসি আইড্রপার টুল। এরপরে যে টুলটা আমাদের এখান থেকে কাজে লাগে, এটা হচ্ছে আইড্রপার আর রুলার। এই দুটো জিনিস আমাদের কাজে লাগে, আর বাকি এগুলো কাজে লাগে না। নোট টুল, 1 2 3 কলাম টুল, এগুলা 3D ম্যাটেরিয়াল টুল, এগুলো লাগে না, শুধু আমাদের লাগে হচ্ছে আইড্রপার। এই আইড্রপারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টুল, যেটা আমাদেরকে সবসময় ইউজ করতে হয়। আমরা যখন ডিজাইন করি তখন আমাদেরকে যেটা করতে হয়, কালার ইউজ করতে হয়, তাই না? এখন কালার যে ইউজ করব, কি কি কালার? আমরা সাধারণত ভাবি যে কালার তো 3টা RGB, রেড গ্রিন ব্লু, আবার এদিকে আবার আপনার সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাকিশ, এই তো কয়েকটা কালার, তাই না? তো আজকের পর থেকে মনে রাখেন, আপনি যে গ্রিন দেখেন, এই গ্রিনের 256টা ভেরিয়েশন হয়। আপনি যে রেড দেখেন, সেই রেডের 256টা। তার মানে মনে রাখবেন, আজকের পর থেকে এগুলো অনেক জায়গায় কোশ্চেন করতে পারে, কোথাও যদি আপনি ভাইবা দিতে যান যে কালার কত প্রকার, হ্যাঁ, তাহলে আবার কালারের ভেরিয়েশন কত প্রকার, এগুলো কোশ্চেন আসে। তো এগুলো মনে রাখবেন যে প্রতিটা কালারের 256টা করে ভেরিয়েশন হয়। আপনি যদি রেডের কথা বলেন, রেডের 256টা ভেরিয়েশন আছে। এখন এতগুলো ভেরিয়েশনের মধ্যে আপনি এক্স্যাক্টলি কালার কীভাবে খুঁজে বের করবেন? আচ্ছা, আবার এই 256টার জন্য 256টা আলাদা আলাদা কোড আছে, ঠিক আছে? আমরা যখন কোনো কালার ইউজ করি, ধরেন আমি যদি এখানে একটা কালার নিয়ে আসলাম, এখানে একটা কালার আসছে, তাই না? এখন এটার মধ্যে কি কালার আছে, এটা কালারের কোড কত, দেখেন এটার একটা কোড আছে, যে এই যে এখানে একটা কোড AE2426, এটা হচ্ছে এই এক্স্যাক্টলি এই কালারটার কোড। তাহলে এই রেডের একটু যদি আমি ভেরিয়েশন করি, দেখেন আমি খালি জাস্ট একটু এক চুল পরিমাণ নড়াবো, এটাকে কোডটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়েছে। আপনি কালারটা বুঝতে পারবেন না, কিন্তু কোড এদিকে চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি, রেডের 256টা ভেরিয়েশন আছে। এখন এতগুলো ভেরিয়েশনে এতগুলো কোড কি মুখস্থ করা সম্ভব? কোনো মানুষের পক্ষে সম্ভব না, সে যতই জিনিয়াস হোক, এতগুলো সম্ভব না মনে রাখা। তাহলে আমরা এই কোড এক্স্যাক্টলি কালারগুলো পাই কীভাবে, কালারগুলো ইউজ করি কীভাবে? এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হয়, কালার ড্রপারের ইউজ করতে হয়। আচ্ছা, আই ড্রপার, এটা হচ্ছে একটা ড্রপার। আমরা ড্রপার মানে বুঝি যে ড্রপার মানে হচ্ছে কোনো কিছুকে পিক করা অথবা কোনো কিছুকে তুলে নেওয়া। তাহলে এখানে যেহেতু আমরা ফটোশপে কাজ করতেছি, এখানে তেমন অন্য কিছু নাই, তাহলে এখানে জাস্ট এটার কাজ হচ্ছে কালার পিক করা। এখন ধরেন আপনি আপনার কাছে কোনো ইমেজ আছে, আপনি চাচ্ছেন যে ওই ইমেজের কালারটা আপনি আপনার ডিজাইনে ইউজ করবেন। এখন আপনি সেই কালারটার এক্সাক্ট কোড জানেন না। ধরেন এটা একটা ডিজাইন, আপনি চাচ্ছেন যে এই যে ব্লুটা, এই ব্লুটা ইউজ করবেন, মানে এখান থেকে যে কোনো একটা কালার আপনার পছন্দ। ধরেন আপনার এই রেডটা পছন্দ, এই কালারটা আমি ইউজ করবো আমার ডিজাইনের মধ্যে, আমার ভালো লাগছে এই কালারটা,
আমার কাছে মনে হচ্ছে যে এই কালারটা যদি আমি আমার ডিজাইন ইউজ করি ভালো লাগছে, তাহলে এটা আমি পাইলাম কোথায়? একটা ইমেজের মধ্যে। আর ইমেজের মধ্যে যদি কোনো কালার থাকে সেটার কোড কি পাওয়া যাবে? পাওয়ার কোনো অপশন নেই। মানে একমাত্র আমরা ফটোশপে কোড পাই হচ্ছে যে যখন আমরা কোনো শেপ টেপ থাকে তখন ওগুলোর মধ্যে থেকে কালার বের করা যায়। যদি পিএসডি ফাইল থাকে, ফটোশপ ফাইল, এডিটেবল ফটোশপ ফাইল যদি আমাদের কাছে থাকে, অথবা এডিটেবল ইলাস্ট্রেটর ফাইল থাকে, তখন আমরা ওখান থেকে কালার বের করতে পারি। কিন্তু কোনো জেপিজি টেপিজি এগুলো থেকে কালার অটোমেটিক্যালি বের করার কোনো ওয়ে নেই। তাহলে বের কীভাবে করবো? আমাদের কী করতে হবে? এই আইড্রোপারের হেল্প নিতে হবে। আইড্রোপারের কাজ হচ্ছে জাস্ট যেই কালারটা আপনার প্রয়োজন সেটাকে জাস্ট এক্স্যাক্টলি আপনি এখান থেকে দেখাই দেন। তাহলে যখন আপনি এটাকে ক্লিক করলেন, এইখানে দেখেন ফরগ্রাউন্ড কালারে এই কালারটা চলে আসছে। এখন আপনি এই কালারের কোডটা সংরক্ষণ করে রাখেন, মুখস্থ করেন, লিখে রাখেন, যা খুশি তাই করেন। অথবা আপনি মনে করেন যে এটা কপি করে নিতে পারেন। আমি যে Ctrl+C দিয়ে কপি করে নিলাম, ওকে? তাহলে কালারটা আমার কপি হয়ে গেল। কিন্তু এখন আমি এটা ডিলিট করে দিলাম, ইমেজটা আমার দরকার নাই। এখন আমি আমার ডিজাইন করব। এখন মনে করেন যে আমি একটা শেপ, আমি একটা এই ধরনের একটা শেপ চাচ্ছি, যে শেপটার মধ্যে আমি ওই কালারটা ইউজ করব। তা দেখেন আমি যেহেতু এখানে ফরগ্রাউন্ডে কালারটা ছিল, অটোমেটিক সেই কালারটাই নিয়ে নিচ্ছে। তার মানে কি এই কালারটা নিয়ে আমাকে আর টেনশন করতে হলো না, অটোমেটিক আমি ওই কালারটা পেয়ে গেলাম। তাহলে এইখানে আমি ওই কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে এই কালারটা আমি কী দিয়ে পিক করলাম? এই কালারটা আমি পিক করলাম হচ্ছে আইড্রোপার দিয়ে। তার মানে এইভাবে করে আইড্রোপার দিয়ে কোনো কালার আমরা বের করে নিয়ে সেই কালারটা আমরা অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারি। ক্লিয়ার? তাহলে আইড্রোপারের কাজ হচ্ছে এইটুকুই, যে ওর কাজ হচ্ছে শুধু কালার পিক করা, আপাতত এর বাইরে আর এর কোনো কাজ নেই। ফটোশপে আইড্রোপারের ব্যবহার এতটুকুই, এর বাইরে আর ফটোশপে ব্যবহার নাই। আচ্ছা, তাহলে এরপরে আমরা যে টুলটা নিয়ে আলোচনা করবো, আর এখানে যে নিচে যে টুল আছে এগুলো তেমন ব্যবহার নাই। রুলার টুল, আমরা তো এই রুলার টুল আমাদের কাছে আছেই, এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ইউজ করবো। রুলার টুল এটা অনেক ব্যবহার আছে, আমরা পরে এগুলোর ব্যবহার দেখব। ডিরেক্টলি কোনো ব্যবহার নেই, ইনডিরেক্টলি এগুলো আমাদের বিভিন্ন কাজে হেল্প করে আর কি। যেমন রুলার থেকে আমরা গাইড নিতে পারি, হ্যাঁ, শুধু গাইডেই না, আবার রুলার দিয়েও অনেক কাজ করা যায়। আমরা যদি ক্যালেন্ডার ডিজাইন দেখি তাহলে দেখব যে রুলারের কাজ আছে, ওই রুলার অপশনের কাজ আছে। আচ্ছা, তাহলে এখানে আর তেমন কোনো আমাদের প্রয়োজনীয় জিনিস নাই। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে স্পট হিলিং ব্রাশ টুল। এই টুলগুলো আমাদের একটু কাজে লাগে। এই টুলগুলো আমরা ব্যবহার করি মাঝে মাঝে, কারণ আমাদের ডিজাইন করতে গেলে অনেক ইমেজ দিয়ে কাজ করতে হয়। এখন এই ইমেজের কাজ করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত জিনিসকে আমাদেরকে রিমুভ করতে হয়, অবজেক্টকে রিমুভ করতে হয়। একটা ইমেজের মধ্যে অনেক অবজেক্ট থেকে, সেটা হতে পারে ওয়াটারমার্ক, হতে পারে একটা অবজেক্ট যেটা আমার দরকার নাই, হ্যাঁ, যেটা আমাকে রিমুভ করতে হবে। তাহলে ওই ধরনের কাজের জন্য আমরা এই স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করি। এটা মনে রাখেন, এর নাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। আচ্ছা, এটার যদি আমি উদাহরণস্বরূপ আমরা যদি ইউজ করতে চাই, ধরেন এই ধরনের একটা এই ইমেজটাই নেই, কপি করলাম। ফটোশপে আমরা মুভ টুলে ফিরে যাব, Ctrl+N দিয়ে একটা নিউ ডকুমেন্ট নেন, এখানে পেস্ট করে দেন। এটা আমার ইমেজটা। তো আমরা এই ইমেজটাকে ভালো করব। বাচ্চাটার মুখে অনেকগুলো স্পট, এটাকে কত সহজে কত সুন্দরভাবে কাজ করা যায়। আমরা কি করলাম, ইমেজটা একটা ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নিয়ে মূল ইমেজটাকে অফ করে রাখলাম। আমরা এখন চেষ্টা করব যে এই ইমেজটাকে যতটুকু সম্ভব ক্লিয়ার করার। এখন এটা করার জন্য হয়তো অনেকগুলো টুলের ব্যবহার করতে হতে পারে। আমরা আপাতত স্পট হিলিং দিয়ে যতটুকু করা যায়, ঠিক আছে। একটা ইমেজের কাজ করতে গেলে আমাদেরকে অনেকগুলো টুল ব্যবহার করতে হয়। এখন যেহেতু আমরা সবগুলো টুলের ব্যবহার জানি না, কয়েকদিন পরে সবগুলো ব্যবহার টুলের জেনে ফেলবো, তখন আমাদের কাজগুলো করা ইজি হবে। তাহলে এটা কাজ করে যেটা হচ্ছে যে আপনি জাস্ট স্পটকে আইডেন্টিফাই করবেন, আইডেন্টিফাই করে এটা একটা ব্রাশ, স্পট হিলিং ব্রাশ টুল। ব্রাশ তার মানে এটা ব্রাশ। আর আমি সেদিন বলছি যে ব্রাশের সাইজ মেনটেন করা যায়, হার্ডনেস মেনটেন করা যায়। যদি ব্রাশ হয় সেটাকে আপনি বড় ছোটো করতে পারবেন, আবার সেটার অপাসিটি কমাই দিতে পারবেন। মানে মানে গাঢ়ত্বটা কতটুকু হবে, হার্ডনেসটা কতটুকু হবে, আপনি সেটাই মেনটেন করতে পারবেন। তার মানে কি আপনার ব্রাশটা কতটুকু কালার অ্যাপ্লাই করে দেবে অথবা কতটুকু কাজ করবে সেটাকেও আমরা কনফিগার করতে পারি। আচ্ছা, তাহলে এটাকে যেটা করতে পারি, আমরা সুন্দর করে এই ব্রাশ টুলটা সিলেক্ট করে, স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করে ব্রাশের সাইজটা সিলেক্ট করে এমনভাবে যাতে করে এক্স্যাক্টলি ওইটার সাইজ হয়। বেশি বড় নেব না, কারণ বেশি বড় যদি ব্রাশ হয় তাহলে কি হবে, ভালো জায়গাতেও সে ইফেক্ট ফেলবে। আমরা ভালো জায়গাগুলোতে নষ্ট করবো না, আমরা শুধু
অ্যাফেক্টেড জায়গাগুলোতে কাজ করবো, তাহলে এই জায়গাটাতে এসে আমি কি করলাম, একটু এখান থেকে এইভাবে ড্রাগ করে দিলাম, হ্যাঁ, একটু এইভাবে একটু ড্রাগ করে দিলাম। আমরা আর একটু ছোটো নিয়ে কাজ করতে পারি, যত ছোটো নিয়ে কাজ করব, ছোটো নিয়ে জুম করে দিলাম। আচ্ছা, আপাতত আমরা রাফলি এগুলো একটু করি, এগুলোতে বেশি, আচ্ছা হার্ডনেসটা অনেক বেশি মনে হচ্ছে, একটু আমরা হার্ডনেসটা কমাই দিই, একটু হার্ডনেসটা যদি একটু কমাই দিই তাহলে কী হবে, মানে এগুলো ফিক্সড না, হ্যাঁ, এগুলো কাজ করার সময় আপনাকে মেনটেন করতে হবে যে কতটুকু দিলে আপনি পারফেক্ট রেজাল্ট পাচ্ছেন, এভাবে করে আপনাকে এগুলো মেনটেন করতে হবে। আপনি দেখবেন যে স্পট হচ্ছে, বেশি স্পট হলে মানে এমনভাবে আমাদেরকে এডিট করতে হবে যেন বোঝা না যায়, হার্ডনেসটা আরও একটু বেশি কমাই দিই, তাহলে কী হয় বলতে। আচ্ছা, আপাতত আমরা একটু করে করি। যদি আপনার মনে হয় যে না এটা ভালো লাগতেছে না, তাহলে আপনি আবার ব্যাকে আসতে পারেন। ব্যাকে আসতে গেলে আপনাকে যেটা করতে হবে, কন্ট্রোল জেড হলে আপনি এক ধাপ পিছনে ফিরে আসলেন। আর যদি মনে হয় যে না আমি একাধিক ধাপ পিছনে ফিরবো, তাহলে সেক্ষেত্রে অল্টার কন্ট্রোল জেড। মনে রাখবেন, আপনি যদি একবার পিছনে ফিরতে চান তাহলে সেটা কন্ট্রোল জেড, আর যদি একাধিকবার পিছনে ফিরতে চান তাহলে অল্টার কন্ট্রোল জেড। তবে সেটারও লিমিট আছে, একবারে আপনি চাইলে একদম শুরু থেকে 1 ঘন্টা কাজটা পুরোটাই ফিরতে পারবেন না। এগুলো নির্ভর করে আপনার পিসির কনফিগারেশনের উপরে। পিসি যদি খুব হাই পারফরমেন্স পিসি হয় তাহলে আপনি অনেকবার পিছনে ফিরতে পারবেন, আর যদি লো কনফিগারেশন হয় 10 বার 12 বার বেশি পারবেন না, সে মনে রাখতে পারে না, র্যাম এগুলো মনে রাখতে পারে না, ঠিক আছে। অতএব এটা আপনার নির্দিষ্ট। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এটা স্পট একটু রিমুভ করে নিলাম, একটু মানে আপনি ধরেন মুছে ফেলতেছেন, আমরা মুছে ফেলি না, গায়ের মধ্যে যদি কোনো কালি টালি ভরে তখন আমরা কী করি, একটা কাপড় নিয়ে এভাবে ঘষা মারি যে মুছে ফেলি। কেউ কি চেপে ধরি? কালি মুছতে চাইলে কাপড় দিয়ে মুছে চেপে ধরি না, তো তাহলে কী করি, আমরা একটু ধরে একটু ঘষা মারি যে যেন ওটা মুছে যায়। তাহলে জাস্ট আপনি এখান থেকে কী করেন, এই ব্রাশটা দিয়ে আলতোভাবে ইয়ে করেন। যদিও এখানে আবার আমাদেরকে কাজ করতে হবে, পারফেক্ট রেজাল্টের জন্য আমাদেরকে আরও টুলের ব্যবহার করতে হবে। আপাতত আমরা স্পট হিলিং দিয়ে বেসিকটা করে নিই, যতটা করা যায়। আর আমাদের এই কাজগুলো আপনারা অনেকটা ইয়ে করবেন, মেনটেন করবেন অঙ্কের সূত্রের মতো। হ্যাঁ, যে অঙ্কের সূত্র জানেন, একটা অঙ্কতে আপনি সূত্র অ্যাপ্লাই করতে পারছেন, তার মানে কি ওই ধরনের সবগুলোতেই তো পারবেন না। এখন আমি দেখাইছি আপনাকে বাচ্চার দাগ উঠানো, আপনি যদি মনে করেন স্পট হিলিং ব্রাশের কাজ হচ্ছে বাচ্চার দাগে শুধু উঠানো, তাহলে কিন্তু হবে না। আপনাকে মনে রাখতে হবে যে এই স্পট হিলিং ব্রাশ যত প্রকার যাদের যত প্রকার দাগ আছে সব বুঝতে পারে, শুধু বাচ্চার ক্ষেত্রে না। তার মানে এর কাজ হচ্ছে অবজেক্টকে রিমুভ করা। এখন সেই অবজেক্টটা হইতে পারে দাগ, হইতে পারে লাইন, যে কোনো ধরনের হইতে পারে। এখন আপনি মনে করেন যে এমন একটা ইমেজ আসছে, আপনি এখন করছেন এটা আবার আমি কি দিয়ে রিমুভ করবো, তাহলে কিন্তু হবে না। তারপরে আপনাকে মনে রাখতে হবে যে হ্যাঁ আমার কাছে তো স্পট হিলিং ব্রাশ টুল আছেই, তো ওটা দিয়ে আমি ট্রাই করে দেখি। যদি ওটা দিয়েও না পারি, যে না ওটা দিয়ে হচ্ছে না, তখন আমাদের কাছে আরও টুল আছে, তখন আমরা সেগুলোর হেল্প নেব। মানে এ যেটা করে পাশের ভালো জায়গাকে দিয়ে ওই অবজেক্টটাকে সে রিমুভ করে দেয়, পাশের ভালো জায়গাটাকে সে নিয়ে নেয়। এখন এইখানে এমন একটা অবস্থা, নিচে আছে ভুরু, আর ভুরুর মধ্যে আছে চুল। এখন আমি এটা ভালো করতে যাই, দেখা যাচ্ছে যখন এটা ভালো করছি এই চুলটাকে সে ধরে নিয়ে এখানে চুলে অ্যাপ্লাই করে দিচ্ছে। এখানে কি চুল থাকা যাবে? চুল তো থাকা যাবে না। তার মানে ওই জায়গাটা তখন আমাকে একটু কেয়ারফুলি কাজ করতে হবে, একটু স্লো, মনে করেন যে ব্রাশের সাইজ ছোটো করে নিতে হবে, যাতে ও বেশি বাইরের জিনিসকে নিতে না পারে। তারপরে দেখেন এই জায়গাটা একটু ইয়ে হয়ে গেছে, ওগুলো আমরা ঠিক করতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে আরও অন্য টুলের সহযোগিতা নিতে হবে।
আমরা জাস্ট এরকম করে র্যান্ডমলি যতটা পারা যায় হ্যাঁ হ্যাঁ এর উপর যে কত এক্সপেরিমেন্ট চলছে পাবলিক দাগ দূর করার জন্য। যাই হোক আর কি আমরা মোটামুটি অনেকটা দাগ রিমুভ করে ফেললাম। আরও পারফেক্ট করার জন্য আমরা আরও অন্যান্য টুল ইউজ করব। বেশি চেষ্টা করলে আবার বেশি দাগ পড়ে যাবে। তো মোটামুটি দেখেন যে এখন আমরা যদি একটু এটা কম্পেয়ার করি, দেখেন প্রিভিয়াস ইমেজ আর বিফোর আফটার যদি আমরা করি তাহলে আমরা বুঝতে পারতেছি যে কতটা সে কাজ করে ফেললো। তাহলে এইভাবে করে আমরা স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করে আমরা এই কাজগুলো করতে পারি, যে কোনো ধরনের অবজেক্টকে আমরা রিমুভ করতে পারি। ঠিক আছে। আবার অনেক সময় আমরা আমাদের যখন ডিজাইন করতে হয় তখন যেটা করতে হয় আমাদেরকে ডিজাইনের মধ্যে ইমেজ ইউজ করতে হয়। এখন এই ইমেজগুলো আবার ফ্রি না, সবসময় ফ্রিতে পাবেন না আপনি। শাটারস্টক নামে একটা সাইট আছে, শাটারস্টক, যেটা হচ্ছে ইমেজের জন্য বিখ্যাত সারা ওয়ার্ল্ড ব্যাপী। এদের কাছে এত ইমেজ আছে, মানে শাটারস্টক একটা সাইট যেখানে মানুষ ছবি বিক্রি করে। আপনি একজন ফটোগ্রাফার, আপনার কাছে ক্যামেরা আছে, আপনি এখন ছবি তুলবেন আর শাটারস্টকের কাছে বিক্রি করবেন। এখানে 340 মিলিয়ন ইমেজ আছে, 340 মিলিয়ন। চিন্তা করা যায় কতগুলি ইমেজ আছে এই শাটারস্টকের কাছে। এখন শাটারস্টক আবার সমস্ত ইমেজ বিক্রি করে, ওরা আবার আপনার কাছ থেকে কিনে নেবে, আর ওরা বিক্রি করবে না, ওরা আবার কি করে, বিক্রি করে। এখন আমরা যখন অনেক ডিজাইন করি, ধরেন আমরা একটা ফ্ল্যাট ডিজাইন করতেছি, সেটা হচ্ছে যে আপনার একটা কোম্পানির কোনো ইয়ার উপরে কাজ করতেছি, তাহলে এখন আমাদেরকে এই ধরনের একটা ইমেজ দরকার, আমরা ইমেজ ইউজ করতে চাচ্ছি। এখন আমি কি করলাম, শাটারস্টক থেকে সেই ইমেজটা ডাউনলোড করব। এখন শাটারস্টকের ইমেজ যেটা হয়, শাটারস্টকে যত ইমেজ থাকে সেই ইমেজগুলোতে ওরা ওয়াটারমার্ক দিয়ে রাখে, যাতে করে ওদের ইমেজটা কেউ ইউজ করতে না পারে। এখানে এসে আপনি খালি লিখে দিবেন যে কী চান, আপনি যা চান শাটারস্টক আপনাকে সেইভাবে বের করে দেবে। আপনি বললেন যে গ্রুপ মিটিংয়ের ছবি চাই, তো সে আপনাকে গ্রুপ মিটিংয়ের ছবি দিয়ে দিল। এখন দেখেন শাটারস্টকের ওয়াটারমার্ক দিয়ে রাখছে। এইভাবে করে এখন আপনার এই ছবিটা দরকার, আপনি এখন ইউজ করতে যাচ্ছেন। এখন ইউজ করতে চাইলে আপনাকে এই ছবিটা কিনতে হবে ওদের কাছ থেকে, $10 অথবা $15 দিয়ে কিনতে হবে। এখন আপনি তো জানেন না যে আপনার ডিজাইন আবার বায়ারের পছন্দ হবে কি হবে না, তা আগে কেনার তো অপশন নেই। সেজন্য আমরা যেটা করি, আমরা এই ইমেজটাকে ওই ওয়াটারমার্কগুলো রিমুভ করে কাজ করার উপযোগী করে গড়ে তোলা যায় কিনা আমরা একটু চোট্টামি করি, যে ইমেজটাকে আমরা ওখান থেকে এই অবস্থায় নিয়ে আসলাম, কপি করে নিয়ে আসলাম, আমরা এটা ডুপ্লিকেট করলাম। আমরা এখন চেষ্টা করবো যে এই ইমেজটার ওয়াটারমার্কগুলো কতটা রিমুভ করা যায়। তা আমাদের কাছে স্পট হিলিং ব্রাশ টুল আছে, তো আমরা এটার ব্যবহার জানি। তাহলে আমি এখন কী করি, যে দিক দিয়ে লাইনগুলো আছে আমি একটু চেষ্টা করি, সময় নিয়ে একটু চেষ্টা করি যে এগুলোকে রিমুভ করা যায় কিনা। দেখেন এইভাবে করে আপনি যদি একটু ধৈর্য সহকারে করে একটু কাজ করেন তাহলে আপনার $10 বেঁচে যাবে। জাস্ট কী হবে, এই ইমেজটাই আপনি কিনবেন ওদের কাছে যেটাতে কোনো ওয়াটারমার্ক থাকবে না। এখন দেখেন এখানে ওয়াটারমার্কটা আছে নাই। এখন এই জিনিসটা যদি আপনি না জানেন তাহলে আপনার কিন্তু $10 দিয়ে কিনে কাজটা করতে হবে। এখন এইটা করতে যে এমন ঘটনা ঘটলো যে বাঙালিরা তো খুব চালাক, বাঙালিরা ফাইবারে গিগ খুলে বসলো, আই উইল রিমুভ শাটারস্টক ওয়াটারমার্ক 10 ইমেজেস ফর $5। মানে $5 দেবেন, আমি আপনার শাটারস্টকে 10টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। এখন পাবলিক চিন্তা করে শাটারস্টক থেকে 10টা ইমেজ কিনতে গেলে আমার টাকা লাগে
$20 $30, আর এ যদি আমাকে $5 করে দেয় তাহলে তো আমার কাজ হয়ে গেল। এখন পাবলিকের মনে করেন যে ফাইবারে সেই অর্ডার আসা শুরু হয়ে গেলো এক একজনের, প্রচুর অর্ডার। এখন এই জিনিসটা যখন আবার শাটার স্টকের কানে গেল, শাটার স্টকও তাদের বিরুদ্ধে রিমুভ মানে করলো যে আমাদের এটা 2 নম্বরই কাজ হচ্ছে, আমাদের ইমেজ এরা ওয়াটারমার্ক রিমুভ করে বিক্রি করতেছে। ফাইবার তখন কী হলো, সঙ্গে সঙ্গে সমস্ত গিগগুলো রিমুভ করে দিল, আর পাবলিকের ইনকাম বন্ধ হয়ে গেল। কত ছেলেপেলে যে কত টাকা ইনকাম করছে এই শাটার স্টক দিয়ে। ঠিক আছে, তো অতএব আমরা এগুলোকে ডিরেক্টলি ওপেনলি বিক্রি করব না, আমরা এগুলো গোপনে করবো। হ্যাঁ, নাহলে আবার ধরা খেয়ে দেবে। দেখেন আপনাকে কী করতে হবে, ধৈর্য নিয়ে এই জিনিসটাকে প্রপারলি যদি আপনি কাজ করেন, মানে একবারে না টেনে যেভাবে যেভাবে অক্ষরগুলো আছে সেইভাবে সেভাবে যদি আপনি আমরা কাজ করার উপযোগী করে এটাকে বানায় নিতে পারবো ধৈর্য সহকারে। তাহলে এইভাবে যদি আপনি প্রপারলি ধীরে ধীরে কাজ করেন, পুরো ইমেজটা ধরে একটু সময় লাগবে, তাহলে যেটা হবে আপনার ইমেজটা ব্যবহারের উপযোগী হয়ে যাবে। হ্যাঁ, এখন এগুলো আবার মনে করেন যে এগুলো আবার আমরা আমাদের কাছে আরও টুল আছে যেটা দিয়ে আমরা এগুলো আবার অ্যাডজাস্ট করে দিতে পারি। হ্যাঁ, একটা টুল দিয়ে সব পারফেক্ট হবে না। এখন মনে করেন যে আমাদের কাছে এই যে এইদিকে টুল আছে আরও কিছু, যেমন এটা এরপরে আসবো আমরা, ক্লোন স্টান টুল আছে। আবার কি হয় যে কাছাকাছি জায়গা দিয়ে আমরা ওটাকে করতে পারি। যখন আমরা এটার ব্যবহার দেখব তখন দেখবেন যে এইটা আবার করা যায়। মানে এইটার ব্যবহারটা আবার কীরকম, ক্লোন স্টান টুলের ব্যবহার, এটা একটা ব্রাশ টুল। এর ব্যবহার হচ্ছে যে একে আপনি এটা ইউজ করতে যাবেন, একে ইউজ করতে গেলে কোন অংশটা দিয়ে কোন অংশটা রিপ্লেস করবেন সেটা দেখাই দিতে হয়। আমি এখন দেখতেছি যে এইখানে আমার চুলটা এখানে ঠিক ছিল, এই জায়গায় এসে ঘষাঘষি হয়েছে, স্মুথ নাই। তাহলে এখন আমি চাই যে আমি এই চুলটা দিয়ে এই দিকে চুলটা যদি বাড়াই দিই তাহলে আমি সেটা করতে পারি। তাহলে আমাকে ক্লোন স্টান টুলের ব্যবহার করতে হয়। এক্ষেত্রে ব্রাশটা ছোটো করে নিয়ে আমি কিবোর্ড থেকে জাস্ট অল্টার চেপে ধরে আমাকে একটা জায়গা পয়েন্ট দেখাই দিতে হয়। পয়েন্ট এটা ক্লিক করলাম, আমি যখন অল্টার চাপবো তখন দেখবেন একটা টার্গেট পয়েন্ট চলে এসে, এই যে টার্গেট পয়েন্ট যখন আসবে তখন আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখন কী করলাম, এইভাবে করে এই জায়গাগুলো ব্রাশ করে দিলাম। আবার আমাকে বারবার কিন্তু টার্গেট পয়েন্ট দেখাইতে হয়। এটা এমন না যে একবার টার্গেট পয়েন্ট দেখালেই হবে। আপনার যখন আপনি ব্রাশ করবেন তখন ব্রাশের সঙ্গে সঙ্গে আপনার এই ব্রাশটার সঙ্গে সঙ্গে টার্গেট পয়েন্টটাও নড়াচড়া করে। তাহলে এটা করার জন্য আপনাকে কী করতে হবে, টার্গেট পয়েন্ট বারবার সেট আপ করতে হবে এবং ছোটো বড়ো করে নিতে হবে। নিচ থেকে উপর থেকে যে পাশ থেকে হোক আমাদেরকে নিতে হবে। আচ্ছা, আবার আপনি স্পট হিলিং ব্রাশ তুলে গেলেন, এটা রিমুভ করে ফেললেন। এইভাবে করে আমরা এই ধরনের কাজও করে থাকি। এখন এটা আমার প্রয়োজন পড়তেই পারে এই ধরনের ইমেজ, এখন সেটা তো আমি কিনতে পারতেছি না। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আপাতত কাজ করার উপযোগী করে গড়ে তোলার জন্য আমাকে এইটা ওয়াটারমার্কটা রিমুভ করতে হবে। এটা যদি আমি আবার ক্লোন স্টাম্প টুল দিয়ে করতে চাই তাহলে আবার আমাকে অনেক কষ্ট করা লাগবে। এই জায়গাটা এই যেটা কাজ করতেছি, তো সেটা আবার আমি যদি স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে করি তাহলে ও অটোমেটিক্যালি অনেকটা অ্যাডজাস্ট করতে পারে, ও বুঝতে পারে যে কোন জায়গাটুকু তাকে নিতে হবে। অনেকটা সে বুঝে ফেললো যে কোথায় কতটুকু। মানে বিষয়টা হচ্ছে যে আমরা ভালো ছবিটা আগে দেখছি দেখে খারাপ ছবিটা বুঝতে পারি। হ্যাঁ, কিন্তু যদি আমি আপনাকে প্রথমে এই ছবিটাই দেখাইতাম আপনি কিন্তু বুঝতে পারবেন না যে এইটা যে কোনো ওয়াটারমার্ক ছিল অথবা এখানে কোনো দাগ টাগ পড়ছে, তখন আপনি বলবেন যে হ্যাঁ, এইটা এই ছবি এরকমই ছিল।
তো সেমভাবে আমরা যখন বায়ারকে এইভাবে করে দেখাই, বায়ারও বুঝতে পারে না যে এটা কোনো সমস্যা হচ্ছে কিনা। তারপরেও যদি সে মনে করে যে না এখানে ঘষা মজা নাই, তখন আমরা বলি ঠিক আছে তুমি আমাকে শাটার স্টক থেকে কিনে দাও, আমি তোমাকে ইউজ করে দিচ্ছি, ইমেজ তো আর আমরা কিনে দেবো না। তখন আমরা বায়ারকে বলি যে ঠিক আছে তুমি শাটার স্টক থেকে কিনে দাও, তখন সে আপনাকে কিনে ইমেজটা দিয়ে দেবে, তখন আপনি সেটা ইউজ করবেন। এই যে এটা দেখেন সে কী করতেছে, আশেপাশের জিনিসটাকে ধরে ফেলবে। এটা ঝামেলা হয়, সবসময় এক্স্যাক্টলি হয় না, একবারে পুরো অংশটা করা একটু কঠিন হয়। বিশেষ করে এই ফেসের জায়গাগুলো একটু কষ্ট করতে হয়, সময় লাগে করতে। এই জায়গাগুলো আমরা আবার কি করতে পারি, ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে অল্টার চেপে ধরে সেন্টার পয়েন্ট দেখাই দিচ্ছি, যে জায়গাটা আমি ক্লিক করবো, ব্রাশের সাইজ ছোটো করে নিলাম, আবার অল্টার দেখাই দিলাম, মানে একদম কাছাকাছি ভালো জায়গা দিয়ে ওই অংশটাকে রিপ্লেস করে দিতে হয়, বেশি দূরে যাওয়া যাবে না, একদম কাছের ভালো জায়গা দিয়ে রিপ্লেস করতে হয়। এখন দেখেন এই জায়গাটাতে আমাকে এখান থেকে নিতে হবে, আবার এই জায়গাটায় কি এই জায়গাটা সমান, এটা ব্ল্যাক, এটা ধরে, তাহলে আমাকে আবার উপরে যেতে হবে, আবার এটা মিশাই দিতে হবে, আবার নিচে আসলাম, আবার সেন্টার পয়েন্ট দেখাইলাম। হ্যাঁ, স্ক্রিনের উপরে এই কাজগুলো করতে গেলে আপনাকে একটু ধৈর্য ধরে করতে হবে, কিন্তু যদি কোনো অবজেক্টের উপরে কাজ করেন র্যান্ডমলি করা যায়, কারণ তখন অতটা বোঝা যায় না। কিন্তু যদি আপনি ফেসের উপরে করেন তখন আপনাকে অনেক নিখুঁতভাবে করতে হবে, যাতে, কারণ চেহারার মধ্যে কোনো কিছু দাগ পড়লে তো এমনিতেই বোঝা যায়। এই জায়গাগুলো একটু আপনাকে ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে, যদি এটা খুব ইমার্জেন্সি হয় যে না আপনার এই ইমেজটা লাগবেই, কোনো উপায় নেই। এখন দেখেন এই জায়গাটা চোখ, কত কষ্ট, কাজ তো আমাকে করতেই হবে। বায়ার আপনাকে এইটাই কাজ দিচ্ছে যে তুমি আমাকে এইটা ওয়াটারমার্ক রিমুভ করে দাও, আমি তোমাকে $10 দেবো, তাহলে আপনার করা লাগবে না, যতটা পারবেন সেটা করতে হবে। মাঝে মাঝে তো বড় বড় বাজেট নেই। আমাকে কিছুদিন আগে এরকম একটা কাজ দিচ্ছিল একজন, 4টা ইমেজ এডিটিং করে দিতে হয়েছিল, 4টা ইমেজ এডিটিং করার জন্য আমাকে $100 দিচ্ছিল। যদিও কাজগুলো খুব কঠিন ছিল, মানে ইমেজ এডিটিং, কিন্তু হাম ঝাড়াই দিচ্ছে একদম। দেখেন এখানে চোখ, হ্যাঁ চোখ তো এটা আবার চোখ তো আবার ঠিক রাখা লাগবে, না কি বলেন, চোখ যদি না থাকে তাহলে কি এর ওটা মানুষ হবে? সেটা ভালো মানুষকে আপনি অন্ধ বানাই দেবেন? কি আপু ঘরে ব্যথা হয়ে গেল, কাজ করতেছি আমি, আপনি দেখতে দেখতে ঘরে ব্যথা? সমস্যা নাই, আপনাদেরও ঘাড় ব্যথা করার ব্যবস্থা করতেছি। চোখ আমরা বানিয়ে দেবো, সমস্যা নেই। মানে আপনাকে কি করতে হবে, বারবার আপনাকে সেন্টার পয়েন্ট দেখাই দিতে হবে যে আপনি কোন জায়গাটা দিয়ে কোন জায়গাটা রিপ্লেস করতে চাচ্ছেন, বারবার, মানে একবার করেই না, যতটুকু করা যায় করতেছি। অলটা চেপে ধরে কিন্তু বারবার আমি সেন্টার পয়েন্ট দেখাচ্ছি, যখনই দেখবেন যে আপনি টার্গেট পয়েন্ট, যে বারবার এরকম চেহারা হচ্ছে, আপনি বারবার আমি অলটা চেপে ধরতেছি, অলটা চেপে ধরে আমি এই জায়গাটা দেখাই দিচ্ছি, তারপরে আবার আমি কি করতেছি, এই জায়গাটা দেখাই দিচ্ছি, আর এই জায়গাটা আমি ড্র্যাগ করতেছি, আমি এই জায়গাটা দেখাই দিচ্ছি, এই জায়গাটা ড্র্যাগ করতেছি। হ্যাঁ, সেই কালারটা এই জায়গাটা দিয়ে এই জায়গাটা করে ফেলবো। মনে করেন যে মোটামুটি ধরেন চেষ্টা করলাম আমরা, তো দাঁড়ান, চোখ তো আমরা আনবো, চোখটা তো নষ্ট হয়ে গেল। এ যদি দেখে চোখের এই অবস্থা, মুশকিল, আমাদের বিরুদ্ধে কেস করে দেবে। আচ্ছা, তাহলে এই জায়গায় আমার মনে করেন যে ওয়াটারমার্কটা আপাতত নাই।
এখন আমরা যেটা আবার করতে পারি, আমাদের কাছে আরও কিছু টুল আছে। এই স্পট হিলিং ব্রাশ টুলের নিচের দিকে দেখেন একটা প্যাচ টুল নামে একটা অপশন আছে, প্যাচ টুল। এই প্যাচ টুলের কাজ হচ্ছে কোনো একটা জায়গাকে উঠাই নিয়ে এসে আর এক জায়গায় রিপ্লেস করতে পারে। এখন আমরা এই পাশের যে চোখটা আছে এই চোখটাকে ইউজ করব। এইভাবে করে আমরা কি করলাম, চোখটাকে দেখাই দিলাম, সিলেক্ট হয়ে গেল। এই চোখটাকে এই পাশে নিয়ে আসলাম, আসবে কি? আচ্ছা, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এখানে কিছু সেটিং চেঞ্জ করে দিতে হয়। ছোট করলে আর বোঝা যাবে না, এগুলা একটু মানে কাজ করতে হয়, জানান। প্যাচ টুলে দুটো অপশন আছে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে একসাথে অনেকগুলো টুলের ব্যবহার হলে আপনাদের এটা বুঝতে সমস্যা হবে। আগে আমরা স্পট হিলিংয়ের ব্যবহারটা ক্লিয়ার করি, স্পট হিলিংয়ের ব্যবহারটা ক্লিয়ার করি, কারণ অনেকগুলো টুল তো, এগুলো নাহলে আবার আপনার ঝামেলা হবে। তাহলে মোটামুটি আপনি বুঝতে পারলেন যে এইভাবে করে স্পট হিলিং ব্রাশ টুলটা ইউজ করে আপনি এই ধরনের অবজেক্টগুলো রিমুভ করতে পারেন। সেক্ষেত্রে একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে, তাড়াহুড়োর কোনো বিষয় নেই। কারণ একটা অরিজিনাল জিনিসকে আপনি মডিফাই করবেন, আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, এইগুলো অবজেক্ট রিমুভ, কারণ এখানে এই ওয়াটারমার্কটাই হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? কারণ এই ওয়াটারমার্কটাই আপনার এই ইমেজটাকে মনে করেন যে ঝামেলায় ফেলে দিচ্ছে। লাইনগুলো যেদিকে আছে সেদিকে যাচ্ছি আমরা কিন্তু এইভাবে উল্টা দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি যে যেদিকে লাইনগুলো আছে সেদিকে গেলে তাহলে কী হবে, সে ওইভাবে ইয়েটাকে রিমুভ করবে, আশেপাশের যে ভালো জায়গাটা আছে সেটা দিয়ে করবে। এই মোটামুটি আমাদের স্পট হিলিং ব্রাশ টুলের ব্যবহার। তো এইটা ব্যবহার করে আমরা এটা দিয়ে করা একটু মুশকিল। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করবো, এই জায়গাটা হচ্ছে না, কারণ টাইয়ের কালারটা আর হোয়াইটের কালারটা মিলতেছে না, সেক্ষেত্রে আবার আমরা কী করবো, আবার ক্লোনেস্টামে চলে যাবো। ক্লোনেস্টামে গিয়ে আবার আমরা শার্টের কালার দিয়ে, এই শার্টের কালারটা আমি দেখাই দিলাম, এই জায়গাটা দেখাই দিয়ে আমি কী করলাম, এই ইয়েটাকে রিমুভ করলাম। এই যে এখানে বারবার দেখাই দিচ্ছি, আর এই জায়গাটা আমি ক্লিয়ার করে নিলাম। সেমভাবে এই পাশটাও আমি যদি ক্লিয়ার করে নিই। আচ্ছা, এবার আমি টাইয়ের উপরে ক্লিক করলাম, যেহেতু টাইয়ের কালারের সাথে টাইয়ের কালারের ম্যাচিং আছে, আমি এটা দিয়ে এই জায়গাটা রিমুভ করি। আমি উপর থেকে একটু নিচের দিকে আসি, এদিক থেকে আসি, একটু এদিক থেকে যাই, সাইড থেকে একটু এটাকে মেকআপ করে দিই, এটাকে যাই, অলটা চেপে ধরে আপনাকে কাজটা করতে হবে। একদম কাছাকাছি কালার, একদম দূরের কালার নিলে কিন্তু কোনোভাবেই আপনি সেটাকে ম্যাচিং করতে পারবেন না। ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা টাইটাকে একটু সমান করে দিই, টাইটা সমান হয়ে গেল, তাহলে ওখানকার রিমুভ হয়ে গেল। এইভাবে করে আমরা একাধিক টুলের সমন্বয়ে যদি আর কিছুক্ষণ কাজ করি, তাহলে দেখবেন যে এগুলো সব রিমুভ হয়ে গেছে। তখন ইমেজটা যেটা হবে, যে এইখানে দেখেন কতগুলো ওয়াটারমার্ক ছিল, অবজেক্ট ছিল, এখন দেখেন অবজেক্টগুলো নাই। বোঝা গেল কি? নাই। আচ্ছা, তাহলে আবার এখানে যেহেতু চোখটা নষ্ট হয়ে গেছে, আমাদের কাছে এই যে স্পট হিলিং আছে ক্লোনেস্টাম টুল। তো ক্লোনেস্টাম টুলের কাজ হচ্ছে যে ও এক জায়গার জিনিস তুলে আর এক জায়গায় ইউজ করে। তাহলে আমি যদি এখানে ওকে সেন্টার পয়েন্ট দেখাই দিই, সেন্টার পয়েন্ট দেখা দিলে আমার চোখটা, এবার দেখেন সঙ্গে করে চোখ আসতেছে, এখানে সেটা ক্লিক করে দেন, চোখটা চলে আসছে, আসুক সাদা। আবার আমরা এখন কী করি, আবার ক্লোনেস্টাম সিলেক্ট করে এই নিচের অংশটা এখন অ্যাডজাস্ট করে দিই। আর মনে করেন যে ওর চোখে একটা রিফ্লেক্ট করছে আর লাইটের, ঠিক আছে, ওটাই অরিজিনাল। ঠিক আছে,
মানে তারপরেও আমরা কি হলো ছবিটা এখন আর তো আর বিদঘুটে থাকলো না, থাকলো কি দেখেন, আপনি বুঝতেই পারবেন না যদি আগে না দেখে থাকতেন। আপনি আগে যদি ছবিটার দিকে ভালো করে মনোযোগ দিয়ে না তাকায় থাকেন তাহলে বুঝতে পারবেন না যে এখানে কোনো এডিট হয়েছে। তাহলে কি হলো, কোনো স্ট্যাম্প টুল ইউজ করে আমরা ওই পাশে চোখটাকে বেশি নিয়ে আসলাম। এটা যদি আরেকটু ধৈর্য সহকারে কাজ করি তাহলে এটাও রিমুভ করা যাবে। এই দাগ ট্যাগগুলো আমরা জাস্ট কী করবো, ধৈর্য সহকারে আপনাকে কী করতে হবে, একটু কাজ করতে হবে ধৈর্য সহকারে, একটু সময় নিয়ে আপনি অনেকটা হয়ে যাবে। হ্যাঁ এটা করবেন না, প্রতিটা ইমেজেতে এইভাবে ওয়াটারমার্ক দেওয়া আছে। আছে এখন টেনশন নিয়েন না, এগুলো তো যা শেখাচ্ছি। কিসের শাটার স্টকের ইমেজে কাজ করে এত কষ্ট করে, আমাদের কাছে সেই টেকনিকও আছে। আমরা বাঙালি না, আমরা সেই টেকনিকও বের করছি শাটার স্টকের ইমেজ কীভাবে ফ্রি না ডাউনলোড করা যায়। কে এত কষ্ট করে, টাইম আছে আমাদের? এইটা করতে যদি আমি ডিজাইনের সময় নষ্ট করি তাহলে শেষ। আমরা আপনাদেরকে সেই টেকনিকও দেখাই দেবো কীভাবে শাটার স্টকের ইমেজ কীভাবে ওয়াটারমার্ক ছাড়া রিমুভ করা যায়। ঠিক আছে, এই ইমেজটা আছে এখানে দেখেন, আমি আপনাদেরকে শাটার স্টকের ইমেজ ডাউনলোড করে দিয়ে দিচ্ছি। কেন আপনাদের শাটার স্টকের ইমেজ লাগে? ওই ইমেজে কেন তো, কিন্তু তারপরেও আপনাদেরকে জানতে হবে যে আপনি কিভাবে রিমুভ করবেন, কারণ সব সময় তো আর এইভাবে ইমেজ পাবেন না, ইমেজ তো সবসময় পাবেন না। এখন এইগুলো তো সবসময় আপনি টেকনিকও জানবেন না। ওই যে সাইটটা কি আপডেট করলো না? সে খুঁজে বের করে ফেলছে যে ওই ইমেজটাকে ওয়াটারমার্ক ছাড়া। সেক্ষেত্রে এই যে বললাম, এই যে ইন্টারনেটে যদি আপনি এগুলো এখন না বোঝেন যে কী করতে হবে, কী করলে আমার ওই ইয়েটা পাবো, এখন আপনাকে যদি আপনি কোনোদিন এই না করেন তাহলে তো পাবেন না। দেখেন না, এটা টেকনিক আছে। দেখেন এই যে ইমেজ পেয়ে গেলেন আপনি ওয়াটারমার্ক ছাড়া, কেন কোনো আর দরকার নেই, ফুল ইমেজ। এখন সেই টেকনিক তো জানা লাগবে আসলে। আরে কিসের রিপোর্ট, মানুষ রিপোর্ট না করলে হলো, শাটার স্টক তো আর রিপোর্ট করে না, পাবলিক। মানে আমাদের দেশের সমস্যা হচ্ছে যে আমরা কারো ভালো দেখতে পাই না। এখন আমি দেখতেছি যে এ তো শাটার স্টকের ইমেজ ইউজ করছে, আরে আমিও ডিজাইন দিছি, ও ডিজাইন দিছে, ও উইন হয়ে যাবে, তাহলে এরা গাড়িকে রিপোর্ট করে দেয়, যে সে শাটার স্টকের ইমেজ ইউজ করছে। মানে মানুষই করে, তো শাটার স্টক তো আর করে না। আমাদের বাঙালিরা এটা খুব বেশি করে, আমিও করি মাঝে মাঝে। এখন চিন্তা করেন, আপনি একটা জিনিস চিন্তা করেন, ধরেন আপনি একদম 5-6 ঘন্টা ধরে একটা ডিজাইন করতেছেন, ডিজাইন করে দিচ্ছেন, আপনিও 5 স্টার পেয়েছেন। আর একজন এসে শাটার স্টক থেকে একটা ইমেজ নিয়ে এসে ডাউনলোড করে বসায় দিয়ে দিছে, ওকেও 5 স্টার দিল। তার মানে আপনার কষ্টটা তাহলে বৃথা হয়ে গেল। এখন কি করি আমরা, তখন প্রতিদ্বন্দ্বী হটানোর জন্য দেই রিপোর্ট করি। এখন এগুলো কিছু করার নাই, এখন এগুলো আবার মানে নিয়মের মধ্যেও আছে যে আপনি রিপোর্ট করবেন। আপনার রিপোর্টের অপশন আছে, এই দেখেন যখন কোনো ডিজাইন হয় তখন দেখবেন যে এখানে রিপোর্টের অপশন আছে, এই যে রিপোর্ট আমি রিপোর্ট করে দিতে পারি। আমি কী কারণ দেখাই দেবো, দে কপিড মাই ওয়ার্ক। কেউ যদি আমার ডিজাইন কপি করে তাহলে আমি সেক্ষেত্রে আমার ডিজাইনের বলে দিতে পারি। তারপরে বলছে দে কপিড ফ্রম অ্যানাদার সোর্স, সে যদি কোনো ইন্টারনেট থেকে করে, তারপরে এইরকম বিভিন্ন কারণ দেখায় আপনি রিপোর্ট করতে পারেন। রিপোর্ট করলে তখন কী হবে, ফ্রিল্যান্সারের টিম আছে, ওরা আবার এই জিনিসটা যাচাই করে দেখবে, দেখে যদি দেখে হ্যাঁ আপনি দোষী, তাহলে আপনাকে ওয়ার্নিং দেবে। একবার ওয়ার্নিং দেবে, দ্বিতীয়বার আপনি যদি আবার একই কাজ করেন তাহলে আপনাকে 3 দিনের জন্য সাসপেন্ড করে দেবে, কাজ করতে পারবেন না।
আবার যদি কাজ করেন, একই কাজ করেন, আবার রিপোর্ট করছে, আবার ধরা পড়ছেন 7 দিন, আবার রিপোর্ট করবে 1 মাস, আবার রিপোর্ট করবে, অ্যাকাউন্ট সাসপেন্ড, শেষ। ওই অ্যাকাউন্টের কাজ করতে পারবেন না। আর আপনার নামে দ্বিতীয় কোনো ফ্রিল্যান্সের অ্যাকাউন্ট হবে না। একজন ব্যক্তির নামে একবার অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে আর ওই নামে আপনি কোনোদিনও অ্যাকাউন্ট করতে পারবেন না। এখন এই বিষয়গুলো তো জানতে হবে, তাই না? আমরা যখন ফ্রিল্যান্সিং শুরু করি তখন এই বিষয়গুলো আমাদেরকে কেউ জানায়নি, ঠিক আছে? অ্যাকাউন্ট চলে যায়, অ্যাকাউন্ট যায়, তারপর তো সব কিছু যখন শিখে গেলাম তখন আমরা বুঝলাম যে কীভাবে কাজ করতে হবে। এখন আর অ্যাকাউন্ট যায় না। আচ্ছা, তাহলে স্পট হিলিং ব্রাশ টুলের ব্যবহারটা কি বুঝতে পারলেন? মানে আপনি যদি কোনো অবজেক্ট রিমুভ করতে চান, সেটা যে কোনো ধরনের অবজেক্ট হোক না কেন, যদি আপনি সময় ধরে কাজ করেন তাহলে এখান থেকে দেখেন আমরা এরকম অবজেক্ট রিমুভ করতে পারবো, তবে সময় দিতে হবে। এখন এই ইমেজটা আপনি নয় 27 টাকা পাইলেন, এখন 72 দিচ্ছে তার নিজের ইমেজ, ওই ইমেজটাকে আপনি 27 টাকা পাবেন নাকি? তখন তো কিছু করার নেই, আপনাকে কাজ করতেই হবে। আপনি যদি ওইখানে অংশগ্রহণ করতে চান আপনাকে কাজটা করতেই হবে। অতএব আপনাকে এই স্পট হিলিংয়ের ব্যবহার করতেই হবে। তাহলে স্পট হিলিং ব্রাশ টুলের ব্যবহারটা হচ্ছে যে আপনি কোনো অবজেক্ট রিমুভ করবেন, তবে সেটা কি হবে, কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল ইউজ করে, যে সে কী করে পাশের ভালো জায়গাটাকে দিয়ে ওই জায়গাটাকে সে রিপ্লেস করার চেষ্টা করে। সেটা ফটোশপে অটোমেটিক দেওয়াই আছে। এই হচ্ছে আপনাদের স্পট হিলিং ব্রাশ টুলের ব্যবহার। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে এই হিলিং ব্রাশ টুল আর স্পট হিলিং ব্রাশ টুল দুটো একই কাজ করে, এটা আলাদা তেমন কোনো পার্থক্য নেই। প্যাচ টুলের ব্যাপারটা হচ্ছে যে প্যাচ টুল দিয়েও আমরা সেম কাজটাই করি, এগুলো সবগুলোর ব্যবহার হচ্ছে অবজেক্ট রিমুভ করা। প্যাচ টুলের ব্যবহার আমরা করি যে আমরা অনেক সময় অনেক ছবি তুলি, ছবি তোলার পরে দেখা যায় যে হুট করে অনেক অনাকাঙ্ক্ষিত অবজেক্ট চলে আসছে, ছবিতে আসে না? আপনি ছবি তুলছেন, হুট করে দেখা গেলো যে পাশ দিয়ে একটা বাচ্চা দৌড় মারছে, ছবিটা সুন্দর আসছে কিন্তু একটা অবজেক্ট আর চলে আসলো। এখন এই ধরনের অনেক কাজের সময় অনেক ছবিতে আমরা দেখতে পারি যে ছবির ক্ষেত্রে অবজেক্ট চলে আসছে, তাহলে সেই ধরনের অবজেক্টগুলোকে আমরা ভালো জায়গা দিয়ে রিপ্লেস করে দিতে পারি। ঠিক আছে, এই যে একটা ইমেজ, আমার এই ইমেজটা দরকার, কিন্তু এখানে একটা মানুষ আছে, ওই মানুষটাকে আমার দরকার নেই। ঠিক আছে, এই ইমেজটা আমার দরকার, কিন্তু এই মানুষটা আমাকে ঝামেলা করতেছে, ডিস্টার্ব করতেছে। তাহলে এই ধরনের অবজেক্ট যদি আমরা রিমুভ করতে চাই, স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে যদি করেন, সে পারফেক্টলি করতে পারবে না, সব হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা তখন এই ধরনের প্যাচ টুলের ব্যবহার করতে পারি। তো প্যাচ টুলটা কাজ করে দুইভাবে, যে এক, আপনি ভালো জায়গা দিয়ে খারাপ জায়গাটাকে রিপ্লেস করতে পারেন, অথবা ওই জায়গাটাকে ভালো জায়গা দিয়ে রিপ্লেস করতে পারেন, দুইভাবে কাজ করতে পারি। তো আমরা এখানে দুটো অপশন আছে, প্যাচ টুল যখন আমরা সিলেক্ট করবো তখন দেখেন এখানে দুটো অপশন, একটা সোর্স, একটা ডেস্টিনেশন। আমরা যদি সোর্সটা সিলেক্ট করে রাখি তাহলে যেটা হবে, আমি এইভাবে করে এই ইমেজটাকে সিলেক্ট করলাম, করে আমি ভালো জায়গার কাছে নিয়ে আসলাম। ঠিক আছে, ভালো জায়গার কাছে নিয়ে আসলাম। আবার আপনি ছোট করে ধরেন, স্থির হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইভাবে করে আমরা মানে ছোট ছোট জায়গা নিয়ে করতে হয়। ইমেজটা ছোট, ইমেজটা না, আপনি একটা দাগ চলে আসতেছে না এক্স্যাক্টলি এই জায়গাটায়। এই ধরনের ইমেজে কাজ করা অনেকটা কঠিন হয়ে যায়, পানির ঢেউটা সমান না, তো মানে পাশে ভালো জায়গা থাকতে হবে। মানে আপনি যদি ইমেজের এমন অবজেক্ট হয় যে অবজেক্টটাকে আপনি পাশের
ভালো জায়গা দিয়ে রিপ্লেস করার সুযোগ থাকবে, তাহলে সেক্ষেত্রে সেটা ভালো কাজ করে। যেমন এখানে যেটা হচ্ছে যে ঢেউটা সব জায়গায় সমান না। পাশে যদি আপনার ভালো কোনো জায়গা থাকে, যে জায়গাটা দিয়ে আপনি ইজিলি স্পটটাকে রিপ্লেস করতে পারবেন, তাহলে সেটা এক্সাক্ট কাজ করে। সেক্ষেত্রেও আপনি দেখতে হবে যে ভালো জায়গা আছে কিনা পাশে। ভালো জায়গা থাকলে আমরা তখন সেটা করতে পারি। এখন মনে করেন যে এখান থেকে এই অবজেক্টটাকে যদি আমি রিমুভ করতে চাই, তাহলে আমি দেখতে পাচ্ছি এইখানে আমার একটু ভালো জায়গা আছে না? তাহলে একে অনেক দূরে সরানো যাবে না। যেটা করতে হবে যে এটাকে আপনি প্রপারলি, খুব যতটুকু ওর জন্য বেশি জায়গা নষ্ট করা যাবে না, একদম একদম কাছাকাছি যতটুকু ভালো জায়গা পাওয়া যায়। এটাই ভালো ছিল। এখন এই যে শ্যাডোগুলো আছে, শ্যাডোগুলো আমরা আবার যেটা করতে পারি, এই স্পট হিলিং মানে সহজে কাজটা হয়ে গেল। এখন আমরা আবার পুরো স্ট্যাম্প টুল দিয়ে এই শ্যাডোগুলো রিমুভ করে দিতে পারি। শ্যাডোগুলো মানে একটা টুল দিয়ে পারফেক্ট রেজাল্ট পাওয়া একটু কঠিন। মানে মেজর কাজটা করে নিলাম, কারণ ওই পুরো কাজটা যদি আমি আবার স্ট্যাম্প টুল দিয়ে করি, সময়টা কিন্তু অনেক লাগবে। তাহলে কী করলাম, প্যাচ টুল দিয়ে জাস্ট স্ট্রাকচারটা করে নিলাম। দেখেন হ্যাঁ, তাহলে দেখেন মোটামুটি অবজেক্টটা রিমুভ হয়ে গেল। এইভাবে করে কোনো অবজেক্ট আবার আর একটা বিষয়, সেটা হচ্ছে যে প্যাচ টুলের আর একটা যেটা অপশনের কথা বললাম, সেটা হচ্ছে যে ডেস্টিনেশন। এখন এই ক্ষেত্রে আমি দেখবো যে আমার পাশে কোনো ভালো জায়গা আছে কিনা। তবে ডেস্টিনেশন ইউজ না করে সোর্সটা ইউজ করা ভালো, কারণ সোর্সটা যদি আপনি ইউজ করেন তাহলে ওই শেপটা আপনি সিলেক্ট করতে পারতেছেন যে ওর জন্য কতটুকু জায়গা দরকার, তাই না? আর আমি যদি এখান থেকে একটা ভালো জায়গা নিয়ে রেখে রিপ্লেস করতে যাই, তাহলে সেক্ষেত্রে তো আমাকে আমার আন্দাজে নিতে হবে। তা আন্দাজে নিলে বোঝা একটু কষ্ট হয়ে যাবে। এটাকে নিয়ে আমাকে তখন এইভাবে করে সেক্ষেত্রে ওই যে এই বিটটা নষ্ট হয়ে গেল। এগুলো মনে রাখতে হবে, খেয়াল করতে হবে যে কোনো কিছু যেন নষ্ট না হয়। আপনি যখন ড্রাগ করতেছেন তখন যেন উপরের লাইনটা যেন ঠিক থাকে, ব্লু কালারের যে লাইনটা, তো সবসময় মোটামুটি এইরকমই থাক। এবার আপনি ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে বাকিটা করে নেন। মেইন ইমেজটা চলে গেছে ওখান থেকে, এখান থেকে এটার সাহায্য নিয়ে এটাকে এখন নিখুঁত একটা ইয়ে দিয়ে দেন। মোটামুটি রিমুভ হয়ে গেছে, আর বোঝার কোনো উপায় নেই। ঠিক আছে, তাহলে আপনি আর বুঝতে পারবেন না যে এখানে কোনো অবজেক্ট ছিল। তাহলে এইভাবে করে আমরা প্যাচ টুল ইউজ করে এগুলো কাজ করতে পারি। এগুলো খুব কম কাজে লাগবে আমাদের, মানে এইগুলো এই যে ব্যবহারগুলো আপনি শুধু জাস্ট ব্যবহারটা জেনে রাখেন। এইগুলো স্পেসিফিক কোনো ডিজাইন নাই, যে কোনো কাজ নাই যে এই ধরনের কাজ, কিন্তু যদি কোনো ধরনের কাজ এসে যায় তখন তো আমাকে পারতে হবে ওই কাজটা করতে, সবসময় রেডি থাকা লাগবে। আমরা যদি ফাইবারে কোনো কাজ করি, এখন মনে করেন হুট করে একটা ইমেজ দিয়ে দিল বায়ার, দিয়ে বলো যে এই ইমেজটা ইউজ করো কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে করো, অথবা এই অবজেক্টটা রিমুভ করে করো, তখন আপনি যদি করতে না পারেন তখন তো আপনি আবার কাজটা করতে পারবেন না। এখন এই ছোটো কাজের জন্য একটা বড় কাজ মনে করেন আপনি হাতছাড়া হয়ে গেলো। এই কারণে আমাদেরকে কী করতে হবে,
সব ধরনের কাজ পারতে হবে। আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি প্যাস্টুল আর রেড আই টুল। রেড আই টুলের ব্যবহারটাও খুব ইজি, এটা তেমন কোনো কাজ নেই, খুব সহজ। আমরা যখন অনেক সময় ডিএসএলআর দিয়ে রাতের বেলা তখন ছবিটা তুলি, তখন দেখবেন যে লাল রঙের চোখ উঠে, ওটা আসে না? রেড আই দেখছেন না? তো এটা জাস্ট রেড আই। এগুলা আমরা জাস্ট যদি আমরা কখনো এই ধরনের ইমেজ পাই, সেটাকে রিমুভ করার জন্য আমরা এই ধরনের ইউজ করি। অনেক সময় আমরা দেখবেন যে রাতের বেলা ছবি তুলছেন, একদম বিদ ঘুরে ছবি ওঠে, এরকম এরকম ছবি ওঠে, যে লাল টসটস হয়ে গেছে, ঠিক আছে, এরকম আসে এরকম। তো এই ধরনের যদি কখনো মনে করেন ছবি ওঠে, এখন তাহলে ছবিটা ভালো আসছে কিন্তু রেড আই, একদম চোখটা এরকম লাল আসছে, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা খুব ইজিলি এগুলোকে রিমুভ করতে পারি এক ক্লিক। খুব ইজিলি করা, দেখেন এই যে ইমেজটা জাস্ট আমরা রেড আই, আমাদের কাছে রেড আই টুল আছে। আপনি শুধু জাস্ট জেনে রাখবেন যে রেড আই নামে একটা টুল আছে, যেটা দিয়ে এই ধরনের কাজগুলো করা যায়। পরবর্তীতে জন্য আপনাকে খোঁজা না লাগে, ক্লিক করেন, কাজ শেষ শেষ, একদম এক্সুয়াল কালার সে করে ফেলবে। অরিজিনাল চোখের যে কালার, সেই কালারটাই সে অ্যাপ্লাই করে দিয়ে দেবে এখানে। রেড আই খুব ইজি ব্যবহার, এগুলো আর কোনো কিছু নেই, জাস্ট লাল অংশের মধ্যে একটা ক্লিক করে দেবেন, তাহলে দেখেন এক ক্লিকে আপনার ছবিটা, খারাপ ছবিটা ভালো হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রেড আই টুলের ব্যবহার। আর রেড আই টুলের তেমন কোনো ব্যবহার নাই। হ্যাঁ, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে ব্রাশ টুল। এই ব্রাশ টুল নিয়ে অনেক কিছু করা যায়, তবে আপনাদের সেই সময়গুলো আমি নষ্ট করতে চাই না। কারণ কি, ব্রাশ টুলের যে কাজগুলো, সেগুলো দিয়ে কখনো আপনি কোনো মানে আপনার এই প্রফেশনাল কাজে আসবে না, ফ্রিল্যান্সিংয়ের কাজে কখনো আসবে না। এমনিতে আপনি শখের বসে করতে পারেন। তো সেখানে আমরা যেটা করি, সেখানে ব্রাশ টুল দিয়ে যদি আপনি কাজ করেন, কাজটা দেখাই এই কারণে, সেক্ষেত্রে আপনার যেটা হবে লেয়ার মেনটেন করাটা শিখে যাবেন, সেই কারণে একটু দেখাই দিই। তাছাড়া কিন্তু ব্রাশ টুলে তেমন কোনো কাজ আপনি প্র্যাকটিক্যাল লাইফে পাবেন না। ওই ধরনের কাজ আমি আমার 5 বছরই কোনো দিন পাইনি, যে ল্যান্ডস্কেপ ডিজাইন করো, মানে ল্যান্ডস্কেপ বোঝেন তো? ল্যান্ডস্কেপ ডিজাইন বোঝেন? আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায়, আচ্ছা আপনাদেরকে দেখাই, বলাচ্ছে দেখাইলে সহজে বোঝা যায়। ল্যান্ডস্কেপ ডিজাইন ইউজিং ব্রাশ টুল, আমি যদি সার্চ দিই, তাহলে দেখেন এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন না, এই যে ছবিগুলা, এগুলা ফটোশপ দিয়ে করা, এগুলো ব্রাশ টুল দিয়ে করা। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ব্রাশ টুল দিয়ে করা। এই যে ছবিগুলো, এগুলোকে বলা হয় ল্যান্ডস্কেপ ডিজাইন। এখন আপনি যদি প্রফেশনাল মানের ল্যান্ডস্কেপ ডিজাইনার হন, এগুলোর প্রচুর ডিমান্ড। সেক্ষেত্রে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা হইতে হবে ওই এই রিলেটেড ব্যাকগ্রাউন্ডের, মানে আপনি আর্টিস্ট একজন, আপনি চারুকলা রেস্টুরেন্ট, তাদের জন্য এগুলো খুব ভালো হয়। এখন আমি আপনার খালি ব্রাশ দিয়ে ব্যবহার করা শিখলাম, আপনার তো মাথার মধ্যে তো ইয়েই আসে না, আপনার কল্পনায় তো কোনো ছবি আসে না, তাহলে আপনি কীভাবে ব্রাশ ইউজ করবেন? ব্রাশটা ইউজ করতে গেলে তো আপনাকে কল্পনা করা লাগবে যে এরকম একটা আকাশ হবে, আকাশ থেকে একটা লাল রঙের আভা বের হবে, এই কল্পনাটা থাকা লাগবে, তাই না? তো এইটা জেনারেল মানুষের চোখে আসে না, এগুলা জেনারেল মানুষের ক্ষেত্রে এগুলো আসে না। এগুলো আসতে গেলে আপনাকে ওই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসতে হয়। দেখেন এই যে আপনি যে এরকম একটা দৃশ্য যে বানাবেন, এই দৃশ্য বানাইতে গেলে তো আপনাকে কল্পনা করতে হবে। দেখেন এখন এগুলো কিভাবে করে, আমরা যদি এগুলোটা আপনাদেরকে দেখাই, এগুলো ফটোশপে ব্রাশ টুল দিয়ে করা হয়। আচ্ছা, এই হচ্ছে ফটোশপে আমাদের ব্রাশ টুল। ব্রাশ, এটা জাস্ট একটা ব্রাশ, যে ব্রাশটা ইউজ করে আমরা এই কাজগুলো করতে পারি। তো ফটোশপে ডিফল্টভাবে আমরা যখন এই ব্রাশগুলো দেখি, এখানে আহামরি তেমন কিছু থাকে না, এগুলো জেনারেল ব্রাশ, জাস্ট কালার টালার অ্যাপ্লাই করার জন্য এগুলো ব্রাশ থাকে। আর বাদ বাকি যে জিনিসগুলো দেখতেছি আমরা, যে বিভিন্ন ধরনের গাছপালা, পশু পাখি দেখতেছি, এগুলো আমাদের কী করতে হয়? ব্রাশ অ্যাড করতে হয় ফটোশপে। তো ফটোশপে ব্রাশ আবার কী করা যায়? অ্যাড করা যায়। আমরা ফটোশপে ব্রাশ অ্যাড করে ওই কাজগুলো করতে পারি। তো সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে কি, ওই আপনাদের কম্পিউটারে ওই ব্রাশগুলো থাকতে হবে। এখন আমি দেখি যে আমার কম্পিউটারে ব্রাশগুলো আছে কিনা, থাকার তো কথা।
এই যেখানে এখানে কতগুলো অনেকগুলো ব্রাশ আমাদের কাছে কালেক্ট করা আছে। এগুলো পার্সোনালি আমি কালেক্ট করছিলাম। আমি যেখানে ট্রেনিং করছিলাম ঢাকা ক্রিয়েটিভিটিতে, ওরা আবার কি করে, এটার উপর কম্পিটিশন করে আর কি, প্রতি বছর করে ওরা। যারা বেস্ট ল্যান্ডস্কেপ ডিজাইন করে তাদেরকে পুরস্কার দেয়। ওরা আবার করে কি, ওদের প্রতিষ্ঠানের মধ্যে সেগুলো বাধাই করে রেখে দেয়। আপনারা যদি কখনো ঢাকায় ক্রিয়েটিভ আইটি প্রতিষ্ঠানে যান, বাংলাদেশের সেরা গ্রাফিক ডিজাইনের প্রতিষ্ঠান, একদম সেরা, ওখানে গিয়ে দেখবেন প্রতিটা ব্যাচের যে ফার্স্ট হয় তাদের ছবিগুলো দেয়ালের মধ্যে সুন্দর করে সাজা গেছে, ফ্রেম করে সাজা গেছে। তাহলে এই ধরনের ডিজাইনগুলো করতে যায়। এখন এটা করার আগে আপনাকে এখন ভাবতে হবে যে আপনি কী ডিজাইন করবেন। তাহলে আমরা যদি একটা ডিজাইন করতে চাই, ধরেন আমরা চাচ্ছি যে একটা নেচারের একটা ডিজাইন করব, এটা করার জন্য আমরা যেটা করব, আমাদের প্রথমে একটা সাইজ দিতে হবে, তো না, একটা নির্দিষ্ট সাইজের উপরে তো আমাদের কাজটা করতে হবে। তাহলে আমরা যেটা করি, আমাদের কম্পিউটারের যে স্ক্রিন এখন স্ট্যান্ডার্ড সেইটা ইউজ করি। এখন বর্তমান কম্পিউটারের এইচডি স্ক্রিন হচ্ছে 1920 পিক্সেল বাই 1080 পিক্সেল। জানেন কি আপনারা এটা? এগুলো জানতে হবে, এই জিনিসগুলো না জানা খুব দরকার। না জানলে কিন্তু মনে করেন যে মুশকিল হয়ে যাবে। কম্পিউটারে আমরা যখন এইচডি, ফুল এইচডি, আপনি যদি বলেন যে আমি ফুল এইচডি একটা টিভি কিনবো, ফুল এইচডি একটা ল্যাপটপ কিনবো, ফুল এইচডি একটা মনিটর কিনবো, কিন্তু আপনি সেটা রেজলিউশন জানেন না, আপনাকে দিয়ে দেবে 1366, 768, বলবে যে এটা ফুল, আপনি ওটা নিয়ে চলে আসবেন, কিন্তু ওটা ফুল না। মনে রাখবেন যে ফুল এইচডি যে রেজলিউশনের ডিসপ্লে সাইজ হচ্ছে 1920 পিক্সেল বাই 1080 পিক্সেল, এটা হচ্ছে ফুল এইচডি। এটা থাকলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার কম্পিউটারে স্ক্রিনে খুব সুন্দর জিনিস দেখা যাবে, অথবা আপনি যে ডিজাইনটা করবেন সেটা আপনার স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা যদি নেই, দেখেন ওয়েবে যদি নেই, এই যে 1920 বাই 1080, জাস্ট আমরা কি করবো, এখান থেকে রেজলিউশনটা একটু বাড়াই দেবো, 72-এ কাজ করবো না, আমরা 300-তে কাজ করবো। তাহলে যেটা কী হবে, ডিজাইনটা আবার সুন্দর হবে। আমরা আর্টবোর্ড নিব না, আমরা জেনারেল নিব, আমরা জেনারেল নিব 1920 বাই 1080, এখানে 300 দিব, আর এখান থেকে আর্টবোর্ড লেখাটা তুলে দেবো। আর্টবোর্ডের দরকার নেই, আমি জাস্ট একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস নিতে যাচ্ছি, আর্টবোর্ড দরকার নেই আমার। এটা হচ্ছে আমার একটা ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমি ব্রাশ টুল ইউজ করে আমার মনের মতো করে কোনো কিছু তৈরি করব। এখন এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে কি, ব্রাশ কালেক্ট করতে হবে। আমাদের কাছে যেগুলো আছে সেগুলো যদি আপনি করতে পারবেনই, এর বাইরেও যদি কোনো ব্রাশ লাগে, ইন্টারনেটে ব্রাশ পাওয়া যায়, সেগুলো করবেন। এখন ওটা করার আগে যেটা করতে হবে, আপনাকে এই লেয়ার মেনটেন করতে হবে। লেয়ার কীভাবে মেনটেন করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কারণ আমরা একটা ডিজাইন করব হচ্ছে ন্যাচারের ডিজাইন, যেখানে কিছু ঘাস থাকবে, এটা ঘাস থাকবে, গাছপালা থাকবে, কিছু পশু পাখি থাকবে, আকাশে মেঘ থাকবে, কিছু পাখি উড়ে যাবে, একটা সূর্য উঠবে, এই ধরনের একটা কিছু করতে যাচ্ছি। তাহলে আমাদেরকে প্রথম নয় শুরু করতে হবে কি দিয়ে, আমরা একটা ফিল্ড তৈরি করি যেখানে কিছু ঘাস থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, প্রথম যে লেয়ারটা। এখানে এই ব্যাকগ্রাউন্ডে আমি চাচ্ছি যে এখানে থাকবে ঘাস। এখন আমি কী করবো, ব্রাশ টুল ইউজ করবো। আর ব্রাশ টুল ইউজ করতে গিয়ে আমার কাছে তখন ঘাসের ব্রাশ নেই, আর আমি তখন কী করে কোথায় যাবো, এই ব্রাশের অপশনে চলে যাব। এই যে এখানে বাম পাশে যে ব্রাশের অপশনটা আছে, গোল চিহ্ন দেওয়া থাকবে, এখানে দেখবেন একটা অ্যারো কি, এখানে ক্লিক করলে এই অপশনটা আসবে। এখান থেকে দেখবেন সেটিং নামে একটা অপশন আছে, সেটিংয়ে ক্লিক করে দেখবেন ইম্পোর্ট ব্রাশ। ব্রাশটা এখন আপনাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। ইম্পোর্টে ক্লিক করলাম। এখন ওই ব্রাশগুলো আপনার কোথায় আছে সেটা আপনাকে দেখাই দিতে হবে। হ্যাঁ, আপনাকে দেখাই দিতে হবে ব্রাশটা কোথায় আছে। আমি দেখতে পাচ্ছি যে আমার এই ফোল্ডারে ব্রাশগুলো আছে। এখন আমি চাচ্ছি সেখান থেকে যে ওয়াইল্ড গ্রাস, এই ব্রাশটা আমার দরকার, আমি লোড দিলাম। দেখেন এখানে ওয়াইল্ড গ্রাস নামে একটা ফোল্ডার চলে আসলো। এখন আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে আমার ঘাস, এই যে ঘাস, এগুলা ঘাস চলে আসছে। ঘাসের ব্রাশ, এটা ঘাসগুলো ব্রাশ আকারে চলে আসছে আমাদের কাছে। ওকে, এখন যেহেতু এটা ব্রাশ, তাহলে অবশ্যই সেটা সাইজ আছে, এই সাইজ ছোটো করলাম। এই যে ব্রাশ ছোটো হয়ে গেল, ঘাস ছোটো হয়ে গেল, এই যে ঘাস ছোটো হয়ে গেল। আচ্ছা, তাহলে এখান থেকে এখন আমার কোন ঘাসটা কেমন সেটা আমাকে দেখতে হবে। এই যে ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি মনে করি আপাতত এই ঘাসটা ইউজ করতে চাচ্ছি। এখন বলেন ঘাসের রঙটা কি হয়, সবুজ। তাহলে আমাদের এই যে ফরগ্রাউন্ডের যে কালার, ব্রাশগুলো আবার কি করে, ফরগ্রাউন্ডের কালারটাকে ইউজ করে, ফরগ্রাউন্ডে যে কালারটা পায় সে সেই কালারটা ইউজ করে। তাহলে আমি এখানে ক্লিক করে আমি যদি এখান থেকে একটা গ্রিন কালার দিয়ে দিই, এই ধরনের একটা গ্রিন কালার দিয়ে আমি কী করলাম, একটু ব্রাশটাকে বড় করতে পারি, ছোটো করতে পারি,
সবসময় তো আর এক ধরনের ঘাস হবে না, বড় হবে আর ছোটো হবে। আমার মনে হচ্ছে যে না একই ধরনের ঘাস হয়ে যাচ্ছে, আমি অন্যটার ভ্যারাইটি নিতে পারি। এটা অন্যটা ভ্যারাইটি আমি কী করলাম, একটু ছোটো করে নিলাম, আবার বড় করতে পারি। একটু আমি ঘন করে দেব। যাই হোক, তাহলে একটা ঘাসের একটা লুক চলে আসলো। এখন যেটা হলো, এই যে ঘাসটা থাকলো, এখন আমি এর বাইরে আরও কিছু নেবো। আমি চাচ্ছি এখন একটা মেঘ তৈরি করবো। আর ঘাসের কালার আর মেঘের কালার কি এক হবে? কখনোই না। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই ঘাসের জন্য একটা লেয়ার থাকলো, অবশ্যই মেঘের জন্য আলাদা একটা লেয়ার করতে হবে। এখন লেয়ারটা কীভাবে করতে হয়, এই লেয়ার প্যানেলে ডান দিকে নিচের থেকে একটা অপশন আছে, দেখেন ক্রিয়েট নিউ লেয়ার। এই যে ক্রিয়েট লেয়ার, এটা আমরা ম্যানুয়ালি করতে পারি। এই যে নিচের দিকে দেখা যায় না, দেখা যায়? এই তো এই পাশে, তো আমার এই পাশে কিন্তু দেখা যাচ্ছে। তাহলে এইখানে লেখা আছে ক্রিয়েট নিউ লেয়ার, অথবা আমি যদি কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করি, অল্টার কন্ট্রোল শিফট এন, অল্টার কন্ট্রোল শিফট এন, একবারে একটা নতুন লেয়ার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এখন এই যে নতুন লেয়ারটা তৈরি হয়ে গেল, এখন এই লেয়ারে আমাকে কী করতে হবে, অন্য কাজ করতে হবে। আমার ব্যাকগ্রাউন্ডটা প্রথমে ছিল কি সাদা, এখন আমি চাচ্ছি যে আমি কিছু ক্লাউড দেবো, মেঘ বানাবো। তাহলে আবার আমি কোথায় গেলাম, ব্রাশে গেলাম। এখন আমার কাছে তো ক্লাউডের ব্রাশ নাই, আমি কি করলাম, এটাকে ফোল্ডারটাকে ক্লোজ করে দিলাম। আমি ইম্পোর্টে গেলাম, এখান থেকে ইম্পোর্ট ব্রাশ। আমি এখন দেখি যে আমার এখানে ক্লাউড ব্রাশ আছে কিনা, দেখেন তো ক্লাউড ব্রাশ আছে কিনা, কোথায় ক্লাউড, এই ক্লাউড ব্রাশ, ক্লাউড ব্রাশ নামে এটাকে আমি লোড করলাম। তাহলে দেখেন ক্লাউড ব্রাশ নামে একটা ফোল্ডার চলে আসলো এখানে। এখন আমি যে দেখতে পাচ্ছি এগুলো ক্লাউড, এগুলো কি, এগুলো সব মেঘ, এগুলো মেঘ, এগুলো মেঘ। এখন আমি মেঘটা ইউজ করব। এখন মেঘের কালারটা কীরকম হয়, হালকা নীল, হালকা ব্লু। আমরা যদি ব্লু ইউজ করি, এই ধরনের ব্লু, তাহলে আমি একটা মেঘ তৈরি করলাম। ওকে, মেঘ। আর একই রকম মেঘ তো আর আকাশ জুড়ে থাকবে না, একটু তো ভ্যারাইটি আসতে হবে। আরও অনেক ধরনের ব্রাশ আছে। ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার অপশন আছে কন্ট্রোল জেড দিয়ে। একটা মেঘ, আকাশ বেশি নিচে, এত নিচে না, এটা মানে যেন ভালো লাগে। আমি এমন কিছু করতে হবে যেন যেটা সুন্দর হয়। ফাঁকাও কিছু একটা করলাম। আমাদের আগের ব্যাচে কিছু স্টুডেন্ট এমন সুন্দর সুন্দর ডিজাইন করছিল, আমি দেখে অবাক, এরা একদিনের ব্রাশ দেখাই দিলাম, তাতে এমন ডিজাইন। গ্রুপে আছে, আমাদের যে পেজ আছে, পেজের গ্রুপে ঢুকে দেখেন, গ্রুপে আপনাদের অ্যাড করছি কি করি নাই, আজকে অ্যাড করে দিব। ওখানে যা দেখেন ওরা কিছু কিছু সিনারি তৈরি করছে, এত সুন্দর সুন্দর সিনারি তৈরি করছে, রাতের সিনারি, পেঁচা, আবার মনে করেন যে আছে রাতের সিনারি, রাতের চাঁদ উঠছে, খুব সব ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায়। ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিব আপনাদের গ্রুপে। আচ্ছা, তাহলে এইখানে হয়ে গেল, আকাশও হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে কিছু পাখি উড়ে যাবে, ছোটো ছোটো পাখি, তাহলে এখন এই পাখির জন্য আবার করতে হবে, আবার একটা নতুন লেয়ার নিতে হবে। যতগুলো এলিমেন্ট ততগুলো লেয়ার নিতে হবে, আবার একটা নতুন লেয়ার নিলাম। হ্যাঁ, এখানে ক্লিক করলে হয়ে গেল। এখন আমি আবার ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলে গিয়ে এখানে এই ফোল্ডারটাকে এখন আমি অফ করে দিই, অফ করে দিলাম। আবার ইম্পোর্টে গেলাম, ইম্পোর্ট ব্রাশ। এখন আমি দেখি যে আমার এই ব্রাশের ফোল্ডারের মধ্যে বার্ড আছে কিনা, ওয়াইল্ড বার্ড অথবা বার্ড, এই বার্ড আছে, বার্ড আছে, বার্ড দুই ধরনের বার্ড আছে। তো আমরা এই বার্ডটা লোড দিই, লোড দিলাম। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বার্ড আছে। কি বার্ড, আকাশে উড়ার মতো কিছু বার্ড লাগবে, শকুন টকুন দিয়ে তো হবে না, শকুন, ওরে শকুন, এই বাস, ঠিক আছে, আকাশে উঠতে পারে। এখন পাখি যখন আকাশে ওরে কি কালার দেখেন, ব্ল্যাক, সব ব্ল্যাক, কালার দেখা যায় না, অত দূর থেকে কালার দেখা যায় না। তখন আপনি কী করবো, আমরা এখান থেকে ব্ল্যাকের ধরনের নিয়ে নিই। এখন নতুন লেয়ার, অবশ্যই নতুন লেয়ারে কী করলেন, ওইটা একটু বেশি ছোট,
ধরেন এই কটা পাখি উড়ে যাচ্ছে থাকলো, তাহলে আকাশে পাখি উড়ে যাচ্ছে। এখন মনে করেন আপনি চাচ্ছেন যে সূর্যটাও দেখা যাবে, আবার নতুন একটা লেয়ার, মানে যতগুলো আপনি কাজ করবেন প্রতিটা আলাদা আলাদা লেয়ার মেনটেন করতে হবে এবং এই লেয়ারগুলোর নাম লিখে দিতে হবে কোনটা কী লেয়ার। এখন আপনি যদি চান যে এইটা হচ্ছে কী ছিল, এই লেয়ারটা ছিল ক্লাউড, ডাবল ক্লিক করবেন লেয়ার লেখাটার উপরে, ডাবল ক্লিক করলে লেখাটা সিলেক্ট হয়ে গেলো। আসলে আপনি যদি যেতেন স্কাই, স্কাই দিয়ে দেবেন, আপনারা বোঝার সুবিধার জন্য। এইটা কি, এটা হচ্ছে বার্ড, তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে কোন লেয়ারটা কোন কী আছে, বার্ড। এখন আপনার এই নতুন লেয়ারটাতে আমরা এখন আবার সেমভাবে, মানে প্রক্রিয়াটা সেম, ঠিক আছে, একই প্রক্রিয়া বারবার কাজ করবেন, শুধু আপনাকে কী করতে হবে, ব্রাশটা কালেক্ট করতে হবে। মানে আমাদের এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনি কীভাবে লেয়ার মেনটেন করবেন। হ্যাঁ, লেয়ার মেনটেনটা এখানে খুব জরুরি। সানব্রাশ, এখানে আমরা কতগুলো সূর্যের ব্রাশ পেলাম, দেখেন এটা এই ধরনের মানে এটা পাইলাম। এখন সূর্য যেহেতু এটা অনেকটা অরেঞ্জ কালারের মতো মনে হয়, একটা অরেঞ্জ কালারের মতো মনে হয়, তাই একটু ছোটো করে দিই, কত ভালো লাগতেছে না, আর একটু গাঢ় করে দিতে হবে। সূর্যটাই অত ভালো না, সূর্যটা ভালো না, অন্য সূর্য না, সূর্য চেঞ্জ করি। এটা একটু কালারটা আর একটু গাঢ় করে দিই, ছোটো করে নিতে পারি, একটু বেশি হয়ে গেলো। যাই হোক আর কি, আমি আপনাদের জাস্ট এগুলো দেখানোর জন্য করতেছি, কারণ এগুলো নিয়ে এত শর্ট সময়ের মধ্যে একটা ল্যান্ডস্কেপ কখন তৈরি করা যায় না, এগুলোর জন্য অনেক চিন্তা ভাবনা করতে হয়, ভাবতে হয়। এইভাবে করে মনে করেন এটা সুবিধা যেটা আছে, আমি যখন চাচ্ছি যে না পাখিগুলোকে এখানে ভালো লাগছে না, পাখিগুলো আর নিচে নামাবো, এখন এই লেয়ারটা যদি আলাদা লেয়ার থাকে আমি আর কী করতে পারি, এই লেয়ারটাকে ধরে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। কিন্তু আমি যদি এই লেয়ার না নিতাম তারপরেও কিন্তু আমি পুরো জিনিসটা করতে পারতাম। দেখেন আমি মনে করেন যে একটা লেয়ারের মধ্যে কাজ করছি, একটা লেয়ারের মধ্যে সমস্ত ব্রাশ দিয়ে আমি করতে পারবো না, পারবো। এখন আমি চাচ্ছি যে আমি এই সূর্যটাকে নিচে নামাবো, পারবো এখন আর, কারণ সবগুলো মিলে তো একটা লেয়ার হয়ে গেছে। মানে এখানে উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যখন অনেকগুলো কাজ করি তখন আমাদের অনেকগুলো লেয়ার তৈরি হয়, সেই লেয়ারগুলো আমাদেরকে মেনটেন করতে হয়। তো লেয়ার মেনটেনগুলো যেটা করতে হয়, লেয়ার নাম রিনেম করে দিতে হয়, লেয়ারগুলো কোন লেয়ারটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে। এখন দেখেন আমার বার্ডের লেয়ারটা যদি আমি নিচে করে দিই তাহলে ওটা কি হয়ে গেল, মেঘের নিচে চলে গেল। তার মানে কোন লেয়ারটা কোথায় থাকবে এটা আপনাকে মেনটেন করতে হবে। এগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার কাজটা খুব সহজ হয়ে গেল। এইভাবে করে আমরা আপনাদেরকে ব্রাশের ফোল্ডারটা দিয়ে দিব এখন। হ্যাঁ, আজকে পেনড্রাইভগুলো দিয়ে দেন, আপনারা যে যা পারেন সুন্দর করে, মানে যার মতো করে। আপনারা চাইলে ইন্টারনেটে এইভাবে সার্চ দিতে পারেন। এখন ধরেন যে আপনি তাহলে এইটা যদি করতে চান, এই দৃশ্যটা যদি করতে চান তাহলে কি কি লাগবে দেখেন, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। আচ্ছা, এখানে এই ধরনের দৃশ্যগুলো করার জন্য আর একটু ক্লাস করা লাগবে, মানে এত অল্পতে ল্যান্ডস্কেপ ডিজাইন করা যায় না। ল্যান্ডস্কেপ ডিজাইন করতে গেলে ফটোশপের পুরোটা জানতে হয়। হ্যাঁ, এখন মনে করেন এখানে দেখেন পিছনের যে দৃশ্যটা দেখেন, কি দৃশ্য মনে হচ্ছে যে সূর্য অস্ত হচ্ছে, তাই না? তাহলে সূর্য অস্ত হইতে গেলে ব্যাকগ্রাউন্ডে একটা গ্রাডিয়েন্ট লাগবে। সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে কোনোদিন আপনি সূর্যাস্তের দৃশ্য বের করতে পারবেন না। আবার নিচে দেখেন মনে হচ্ছে যে অন্ধকার হয়েছে, তাহলে এখানেও একটা আপনাকে ব্ল্যাক একটা শেপ তৈরি করতে হবে। তাহলে আমি যদি এখন মনে করেন এই দেখেন আমাদের যেটা ভুল হয়েছে, আমরা মূল লেয়ারটার মধ্যেই কাজ করছি, ঘাস দিয়ে দিচ্ছি, এটাও করা যাবে না। আপনার মূল যে ব্যাকগ্রাউন্ডে সেটা সবসময় কি থাকবে, ফাঁকা থাকবে। ব্যাকগ্রাউন্ডটা কি থাকবে, সবসময় ফাঁকা। আপনি ঘাসের জন্য কি করবেন, আলাদা একটা লেয়ার নেবেন। এখন আমি যদি চাই যে এখানে আমি এখন দৃশ্যটা রাতের দৃশ্য বানাবো, উপায় নেই, কারণ কি আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে ঘাসগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু আমি যদি ব্যাকগ্রাউন্ডটা ফাঁকা রাখতাম তাহলে আমি ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্ল্যাক কালার দিয়ে দিতাম, তাহলে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে যেত। তারপর দেখাই, যদি আমি উদাহরণস্বরূপ মনে করেন আমি এখানে যদি আমি কালার দিই, ব্যাকগ্রাউন্ডে যদি আমি কালার দিই তাহলে কি হবে,
রাতের দৃশ্য হবে ঠিকই, কিন্তু ঘাসগুলো নাই হয়ে গেল। রাতে একটা সূর্য দেখা যাচ্ছে। তখন চাঁদ দিব, তখন চাঁদ দিয়ে দিবেন যে রাতের আকাশে মেঘের পাখি উড়ে যাচ্ছে, এদিক দিয়ে নদী নৌকা যাচ্ছে একটা, এখানে কিছু গাছ। এই যে মানে একটা কল্পনা করে আপনি কোনো কিছু বানাইলেন, এখন সেটা করার জন্য যা যা লাগবে সেই ব্রাশগুলো আপনাকে কালেক্ট করতে হবে। আমাদের কাছে মোটামুটি অনেকগুলো ব্রাশ আছে, আপনারা ওখান থেকে আপনার যা মন চায়। না, অ্যাসেনশিয়াল না, আমি তো আগেই বললাম যে এটা অ্যাসেনশিয়াল না, কিন্তু জাস্ট কী হবে, ব্রাশের ব্যবহারটা শিখলেন, ব্রাশ টুলের ব্যবহার। এখন ব্রাশ টুলের ব্যবহার থাকলে হঠাৎ করে কোনো কিছু আমার প্রয়োজন পড়লো, এখন মনে করেন অনেকদিন আগে একটা কাজ করছিলাম, একটা বায়ার এসে কাজ করছিলাম, একটা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ওর আমি ভিজিটিং কার্ডের ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। এখনও বলতেছে তুমি কি এখানে একটা চাঁদ দিতে পারবা, চাঁদ লাগাই দিতে পারবা? চাঁদ কি পাওয়া যায়? চাইলেই পাওয়া যায়? কারণ আমার মাথায় ছিল আমি তো ব্রাশ টুলের ব্যবহার জানি, আমার কাছে তো ব্রাশের অনেকগুলো টুল আছে, ব্রাশ আছে, চাঁদ আছে। আমি চট করে তখন কী করলাম, ওই ফোল্ডারটা বের করে দেখি ব্রাশ টুল আছে, মুনের সুন্দর একটা মুন আমি ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করলাম, চাঁদ হয়ে গেল ব্যাকগ্রাউন্ডের উপরে। এটা তো ইমেজ ছিল ওটা। ও বললো হ্যাঁ হ্যাঁ পারফেক্ট। এখন আপনি যদি ওইটা যদি আমি না করতাম কখনো, যে ব্রাশ টুল দিয়ে এই কাজটা করা যায়, তাহলে আমার তখন ঘাটা লাগতো যে ওই এক্সাক্ট ইমেজের আবার কোথায় পাবো চাঁদওয়ালা। মনে করেন একটা ইমেজ, আমার কাছে একটা ইমেজ আছে, এখন এই ইমেজটাই বায়ার আপনাকে বললো যে তুমি কি এখানে একটা চাঁদ দিতে পারবা, চাঁদটা থাকলে মনে হয় আরও ছবিটা সুন্দর লাগতো। তাহলে এই ইমেজে চাঁদওয়ালা ছবি আপনি কই পাবেন? পাবেন না। কিন্তু আপনি জানেন যে ফটোশপে ব্রাশ টুল নামে একটা অপশন আছে যেখানে দিয়ে এই কাজটা করা যেতে পারে। তাহলে হয়ে গেল ইমেজটা এইটা। এখন আমি যদি এটাকে এখন কী করলাম, ফটোশপে ওপেন করলাম, ইমেজটা থাকলো। এখন আমার কাছে ব্রাশ টুল আছে, ব্রাশ টুলে গেলাম, এখন আমি এখান থেকে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট ব্রাশ। আমি এখানে দেখি যে মুন ব্রাশ নামে কিছু আছে কিনা, তাই তো আছে কি না থাকলে পাওয়া যায়, চিন্তার কোনো কারণ নেই। আছে নেই, অনেকগুলো ব্রাশ আছে এখানে। মুন এটা এটা কি মুন কি দেখি? আরে বাবা রে, দাঁড়াও। আচ্ছা, এই ধরনের কিছু একটা দরকার আপনার, জান রাতের আকাশে একটা পরি উড়ে যাচ্ছে, বুঝলো? মানে বুঝতে পারলে হলো বিষয়টা। আপনি এখন কি করবেন, এইখানে করবেন না, নতুন একটা লেয়ার তৈরি করবেন, নতুন একটা লেয়ার তৈরি করে এইখানে দেখেন কত সুন্দর লাগতেছে। ওয়াও, ঠিক আছে, এইটাই মনে করেন বায়ার চাচ্ছিল, বায়ার এইটাই চাচ্ছি যে এরকম কিছুটা করে দিতে পারো কিনা এই ইমেজটার মধ্যে। এখন বলেন, আপনি যদি ব্রাশ টুলের ব্যাপারটা না জানতেন পারতেন? কারণ এই জিনিসটা সহ একটা ইমেজ আপনি কোথায় খুঁজে পাবেন, সারা দুনিয়া খুঁজলে পাবেন না, কারণ এটা তো আমরা নতুন করে তৈরি করলাম। বুঝতে পারলাম বিষয়টা? মানে ছোট ছোট জিনিসগুলো জানা থাকলে এটা একসময় আপনার বহুত কাজে দেবে, বিপদ থেকে রক্ষা করবে। তাহলে দেখলে আপনার খোঁজা লাগবে, ভাই এই ধরনের ইমেজ কই পাওয়া যেতে পারে, কই পাবো এই ধরনের ইমেজ? হ্যাঁ, কেন পারবেন না? অবশ্যই পারবেন। আমার এখানে এই ইমেজ আপনি যাচ্ছেন যে ভাই আমি যদি এইখানে আমার ছবিটা এমনভাবে দিতে চাচ্ছি যে পিছন থেকে ভেসে আসবে আপনার ছবিটা, হ্যাঁ হ্যাঁ পারবেন না কেন? সেটা পারবেন, সেটা আপনাদেরকে আমরা শেখাবো, সেগুলো দেখাবো। এগুলো ইমেজ নিয়ে কাজ, আসলে আমরা ডিজাইন নিয়ে কাজ করি তো ইমেজ নিয়ে বেশি মাথা ঘামাই না। যারা আবার ইমেজ এডিটিং করে তারা আবার ইমেজ নিয়ে বেশি মাথা ঘামায়। আমরা তো বেশি ডিজাইন নিয়ে কাজ করি, এই জন্য আমাদের ইমেজ নিয়ে মাথা ঘামাইতে হয় না।
ঠিক আছে, ওই আর কি যাই হোক, কিছু একটা হইলো আর কি, কিছু একটা চাচ্ছেন আপনি, আর আপনি এইভাবে করলেন, যা মন চায়। এখন প্রক্রিয়াটা জানতে হবে, আমাদের জানার বিষয় যে প্রক্রিয়াটা। হ্যাঁ, ব্রাশের ইউজ, এটা আমি একটা কি করলাম, ইরেজার ব্রাশের হার্ডনেস 0 করে দিয়ে আমি এমনভাবে সফট করে ওকে মিশাই দিলাম যে নিচটা নাই। আবার কি করলাম, এটাকে মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাইটা কি জিনিস সেটা পরে দেখবেন, তাহলে কী হবে, সেই নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়ে গেল। এই যে বিষয়গুলো, হ্যাঁ, ফটোশপ এই চিহ্নগুলো, এই যে কাস্টম শেপ টুলে আছে, শেপের নিচে একদম নিচের দিকে দেখবেন কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলে যাবেন যখন, তখন দেখবেন যে এখানে কতগুলো টুল আছে। তা আপনার কাছে যেটা হবে, আপনাদের কাছে অল্প কয়েকটা শো করবে, তখন এখানে কী করতে হয়, এই সেটিং আছে, সেটিংয়ে গিয়ে অলে ক্লিক করতে হয়। অলে ক্লিক করলে তখন এখানে অ্যাপেন্ড করতে হয়, অ্যাপেন্ড ক্লিক করলে তখন এখানে সব চলে আসবে। তখন দেখবেন যে এখানে এসে, যে এখানে অনেকগুলো এই যে অ্যারো টেরো আছে, এগুলো করে নেওয়া যায়। আর আপনার এগুলো বানাইতেও পারি, যখন আপনি শেপ বানাইতে পারবেন, শেপ নিয়ে কাজ করতে পারবেন, তখন আপনি এগুলো বানানো, আপনার কাছে আরও বানানোর কোনো বিষয় মনে হবে না, এগুলো খুব ইজি বিষয় মনে হবে। এখন আমরা শেপে যাইনি, তখন আপনি যে কোনো ধরনের অ্যারো টেরো ওগুলা খোঁজা লাগে, আপনি নিজেই বানাইতে পারবেন, যা মন চায়। এই ঠিক আছে, বুঝাইতে পারলাম? তাহলে এইভাবে করে আপনারা ব্রাশ টুলের ব্যবহার করে ফেলবেন নিজ দায়িত্বে। আমরা এটার কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, করলে করলেন, না করলে নাই, করলে আপনাদের জানা থাকলো, প্র্যাকটিস হইলো, আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, তাহলে আমরা যেটা করলাম এখান পর্যন্ত, আমরা মোটামুটি এডিটিংয়ের বেশ কয়েকটা টুল পর্যন্ত আলোচনা করে ফেললাম। আর একটা দিন আমরা সময় নিব, নেক্সট ক্লাসটাতেই শেষ, তারপর থেকে আমাদের টপিক শুরু হয়ে যাবে। আরেকটা ক্লাস আমরা টুলস নিয়ে আলোচনা করব। তারপরে আমাদের যে মডিউলে যে আমাদের যে টপিকস আছে, সেই টপিকস থেকে আমরা ডিজাইনের ক্লাস শুরু করব। ঠিক আছে, মানে এডিটিংয়ের ক্লাস আমরা 1টা থেকে 2টা নেব, কারণ কিছু জিনিস আছে যেগুলো দরকার, ওগুলো আবার না জানলে আবার আপনি কাজ করতে পারবেন না। কারণ হচ্ছে যে ডিজাইনের ক্লাস শুরু করার আগে আমরা যেটা করি, যে এডিটিংয়ের অনেক কাজ করে, অনেক ছেলেপেলে আছে এডিটিংয়ের কাজ করে প্রচুর টাকা ইনকাম করে, প্রচুর, কল্পনা করতে পারবেন, শুধু এডিটিংয়ের কাজ করে। হ্যাঁ, যেমন তহিদিরা যে কাজগুলো করে, ওগুলো এডিটিংয়ের কাজ করে। ঠিক আছে, ওরা ডিজাইন নিয়ে কোনো কাজ করে না, কিন্তু তারপর দেখা যায় যে মাসে $700, $800, $1000 ইনকাম করে, $500 র্যান্ডমলি বছরের পর বছর ইনকাম করে যাচ্ছে এই 1টা 2টা ছোটো ছোটো কাজ দিয়ে, ব্যাকগ্রাউন্ড রিভিউ বলেন, এডিটিংয়ের কাজ বলেন, এই ধরনের কাজগুলো দিয়ে। তো ওগুলো আমরা আপনাদেরকে ভালোভাবে শেখাবো, কারণ কি, সবাই যে ডিজাইন নিয়ে ক্যারিয়ার করবে, সবাই ডিজাইন নিয়ে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে, এটা বলা খুব মুশকিল। হ্যাঁ, কারণ এটা অনেক বড় একটা জগৎ। আপনারা অনেকে মনে করে যে ফ্রিল্যান্সিং খুব মানে সহজ জিনিস, গেলাম আর শিখলাম আর ইনকাম হয়ে গেল, এতটা সহজ জিনিস না। আপনাদেরকে প্রচুর মানে এটার পিছনে রিসার্চ করতে হয়, আমাদেরকে প্রতিদিন গবেষণা করতে হয়, প্রতিদিন খুঁজতে হয়, ডিজাইন নিয়ে ভাবতে হয়, মানুষের ডিজাইন দেখতে হয়, কি করলো সেই কাজটা, কেন ওর ডিজাইনটা পছন্দ করলো বা আমারটা কেন করলো না, এইরকম প্রতিনিয়ত শিখতে হয়। 5 বছর থেকে কাজ করতেছি, মনে হয় এখনো কিচ্ছু জানি না। যখন কোনো কন্টে শাড়ি যাই, হ্যাঁ, আমি তো কিছুই জানি না। তাহলে বোঝেন, তাহলে জানার পরে কতটুকু ভালো লাগবে। 5 বছর পরে মনে হয় যে কিছু জানি না, সেখানে অনেকে এখন বসে মনে করে যে 3 মাসে কোর্স করে মনে হয় আমি একদম প্রচুর টাকা ইনকাম করবো। তাই বলে আবার যে হবে না তা না, শুরু হবে তো আপনার যাত্রা, আপনার যাত্রাটা তো শুরু হবে। আমার তো একদিনে এই পজিশনে আসেনি, তো আপনি চিন্তা করেন যে 5 বছর পরে যে কতদিন লাগবে না, কেন লাগবে না? কারণ জানেন, আমরা তো যখন শুরু করছি তখন আমাদের কোনো গাইডলাইন ছিল না। আমি যখন প্রথম কন্টেস্টে উইন করি, কত মানুষকে ফোন দিছি, ভাই কীভাবে ফাইল দেবো, কারণ সব কিছু জিনিস ট্রেনিং সেন্টার শেখায় না। সব জিনিস বাংলাদেশের কোনো ট্রেনিং সেন্টার আপনাকে শিখাইতে পারবে না, কাজ যতক্ষণ না করতেছেন আপনি। ওখানে শিখাইছে একভাবে, এখানে এসে দেখতেছি আমি অন্যভাবে, আমার কাছে জিনিস যাচ্ছে। প্র্যাকটিক্যাল কাজ আর থিওরি একটা আকাশ পাতাল তফাৎ। প্র্যাকটিক্যাল করতে যা দেখি, আরে তখন তো কেউ কোনো সলিউশন দিতে পারে না। অনেক মানে ঘন্টার পর ঘন্টা ইউটিউব খুঁজে প্রবলেম সলভ করলাম। এই যে প্রবলেমটা সলভ করলাম, এটা কি আর জীবনে কোনোদিন হবে আমার দ্বারা? আচ্ছা, এখন ওই প্রবলেমটা আপনাদের কি আর হবে? আপনাদের হবে কি না, মানে আপনাদেরকে এত কষ্ট করা লাগবে? সলিউশন তো আমরা জানি, আপনাদেরকে সলিউশন আগেই বলে দিচ্ছি। তার মানে কি আপনাকে আর কোনো কিছু ফেস করা লাগতেছে না। আমরা যে বাধাগুলো ফেস করে আসছি, আপনাদেরকে সেগুলো ফেস করা লাগবে না। তার মানে কি আপনাদের যাত্রা আরও অনেক কঠিন, সহজ হয়ে গেল। আমরা রাস্তা খুঁজে বের করছি, আপনাদেরকে বলছি ওই রাস্তা দিয়ে যান।
সামান্য একটু সে ব্রাশ টুলগুলো আপনি কালেক্ট করতে নেন, হ্যাঁ আমাদের সহজে দিতে যাচ্ছে। চিন্তা করেন, আমি ওই ব্রাশটা কত ঘন্টা ধরে খুঁজে খুঁজে বের করছি, একটা জায়গাতে আপনি কোথাও খুঁজে পাবেন না। এই একটা সাইডে যে মুনের ব্রাশ খুঁজছি, এই সাইডে যে, কারণ আমার তো কম্পিটিশন, পরের দিন তো আমাকে জমা দিতেই হবে। আর এখন প্রতিটা স্টুডেন্টকে রেডিমেড দিয়ে দিই, পেনড্রাইভ দিয়ে দিই। তাহলে আর বলেন আপনাদের কয়েক ঘন্টা বাঁচিয়ে গেল। তাহলে এইভাবে করে প্রতিটা কাজে কত ঘন্টা বেঁচে যায়। তাহলে সেই কারণে আমরা বলি যে আমাদের লাগছে 2 বছর, আপনাদের লাগবে 6 মাস। সব ডিটেইলস আমাদের কারণ আমরা তো ওইটাতে বলতেছি, কিন্তু যা বলবো তাই করতে হবে। যদি ওখানে মাতাব্বরি করেন তাহলে শেষ। ও একে বহুক্ষণ থেকে বসে রাখছি ব্যস্ত, কেমন লাগে। আমাদেরকে যখন মানে রিভিশন দেয়, তখন মনে করেন ওরা কিছু মনে করে না, যেটা মানে খুব সহজ। আর এদিক আমাদের কাজ করতে যে কত প্যারা হয় আমরা বুঝি। ওরা কয় এইটা তো খুব সাধারণ, এটা তুমি করে দাও। এত যে সাধারণ হাতে তো নিজে কর, তখন তো আর পাবে না। মানে ওরা ভাবখানা দেখায় খুব ইজি কাজ। আবার যারা মানে এইগুলা আছে, কতগুলো টাউট টাইপের লোক আছে, তারা মনে করে যে পৃথিবী সব কাজ সহজ, তুমি নিজে করবে না। আর যারা একদম মনে করেন জেনুইন মানুষ, যারা খুব মানে মানুষের কাজকে মূল্যায়ন করে, ছোট্ট কাজ এমন বাজেট দিয়ে রাখে, ও মনে করছে এটা বিশাল কাজ, কিন্তু আমার কত লাগলো 1 মিনিট 2 মিনিট, ঠিক আছে। কিন্তু ও মনে করছে এটা অনেক কঠিন কাজ, একে অবশ্যই পারিশ্রমিক দিতে হবে, ঠিক আছে। যদি আমি আপনাকে উদাহরণস্বরূপ দেখাই, মানে হাসবেন, মানে এইভাবে এরকম কাজ হয়। দেখেন, এটা একটা বায়ার, আমার এই ডিজাইন ক্রাউডে একটা বায়ার ছিল, ওর আমি ভিজিটিং কার্ড করে দিলাম। ও বললো যে হ্যাঁ পছন্দ হয়েছে। এরপরে এসে সে আমার কাছ থেকে লেটার হেড করে নিল। আমি বললাম যে কত নিবা, আমি বললাম তোমার বাজেট কত। ও বলছে $50। আমি ঠিক আছে, ওকে সমস্যা নেই, $50 করে দিব। ও বললো যে সাদা একটা পেজের মধ্যে, মানে ডিজাইনটা কিরকম জানেন, লেটার হেড একটা, ধরেন এটা একটা সাইজ। এখন ও বললো যে ওখানে শুধু তুমি লোগোটা বসাই দাও, এটা লোগো, এটা তুমি আমার ওখানে বসাই দাও। বসাই দিলাম, এখন আমাকে সেভ করে ফাইলটা দিয়ে দাও, শেষ, $50। কিন্তু ও মনে করছে এটা অনেক কঠিন কাজ, কারণ ও তো আর টাউট টাইপের লোক না, ও জেনুইন মানুষ, ও জানে যে এটা একটা কাজ, এটার অনেক মূল্য। সেইটার জন্য আমাকে $50 দিল, কিন্তু 2-3 মিনিটও লাগলো না, 1 মিনিটও লাগলো না। এই আবার কিছুদিন পরে এসে আবার এই ধরনের কাজ দিল। আবার কিছুদিন পরে এসে বলছে আচ্ছা শোনো, আমি এটা নতুন কোম্পানিতে জয়েন করছি, কোম্পানিটার নামটা খালি চেঞ্জ হবে, কত নিবা? আচ্ছা ঠিক আছে, তুমি যা দিবা দাও, কোনো সমস্যা নেই। আবার দেখি $50। আবার কি করলাম, আবার নামটা চেঞ্জ করে দিলাম, ফাইল দিয়ে দিলাম। ও গ্রেট, খুবই কঠিন ভালো, আবার $50 দিল। এই যে এইভাবেও হয়, মানে এগুলা মনে করেন যে ভালো লাগার বিষয়। কাজ করতে গিয়ে দেখবে আবার এমন আছে $20 জন্য একদিন সারাদিন ধরে কাজ করতেছে, এগুলো আসবে। তাহলে আজকে আপনাদেরকে